আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি এর বাচ্চা কাচ্চারা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমাদের মুন্না ভাইয়া। সো আমার কথা এবং স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু দ্রুত ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবে। আজকে কিন্তু আমরা নিউটনিয়ান বলবিদ্যা পর্ব 2 ক্লাস করব। আমরা নিউটনিয়ান বলবিদ্যার 1 নাম্বার ক্লাসটা অর্থাৎ পর্ব 1 ক্লাসটা অলরেডি করে ফেলেছি। সো তোমরা যারা এখনও ক্লাসটি করোনি তারা অবশ্যই ক্লাসটি করে ফেলবা। ক্লাসটি আমাদের এডুকেশন ফেসবুক পেজে নিচের দিকে স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? সো ক্লাসটা অবশ্যই করে নিবা। আর আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা পর্ব 2 ক্লাসটা করব। এই পর্ব 2 ক্লাসটা আমি আলটিমেটলি, তোমরা অনেকে মনে করতে পারো যে ভাই পর্ব 1 ক্লাসটা যারা করেনি তারা কি আলটিমেটলি পর্ব 2 করতে একটু অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না। আমি প্রত্যেকটা টপিক এমনভাবেই তোমাদেরকে পড়াবো আলটিমেটলি একদম বেসিক কনসেপ্টের একদম জিরো থেকে তোমাকে আলটিমেটলি ওই কনসেপ্টটা সম্পূর্ণটাই বুঝাই দিব। তার মানে কোনো সমস্যা হবে না। তুমি আজকের ক্লাসটা করবা, দেন যদি ওই ক্লাসটা না করে থাকো পর্ব 1 ক্লাসটা, এই ক্লাসটা করার পরে আগে লাইভ ক্লাস করো। ওই ক্লাসটা করার পরে তোমার ফ্রি সময় তুমি ওই ক্লাসটা করে ফেলবা। ওকে? সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও আজকের ক্লাসটিতে, এবং যারা যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে ভাইয়াকে বলো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি শুরুতেই একটু সময় দিয়ে নিব, তোমাদেরকে শুরুতেই একটু সময় দিয়ে নিব যাতে করে আমরা একসঙ্গে সবাই যুক্ত হতে পারি, দেন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করতে পারি। ওকে? আচ্ছা, তোমরা সবাই যুক্ত হয়ে যাও এবং একটু কষ্ট করে তোমাদের সকল বন্ধুদের একটু মেনশন করে দাও। সকল বন্ধুদের একটু মেনশন করে দাও। মুন্না স্যারের ফিজিক্স ক্লাস, ফিজিক্স ক্লাস। ওকে, সো সবাই একটু বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু আমাকে কনফার্ম করো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেব খুব দ্রুতই। ওকে, ওকে, সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সো তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করেন, যেহেতু আমাদের এটা সবার জন্য ফ্রি লাইভ ক্লাস। সো আমরা চাই তোমরা নিজে ক্লাসটি করার পাশাপাশি তোমাদের সকল বন্ধুদের একটু শেয়ার এবং মেনশন করে জানিয়ে দাও, ঠিক আছে? সো তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো এবং সকল বন্ধুদের একটু মেনশন করো, তাহলে আলটিমেটলি আমরা দ্রুতই ক্লাসটা শুরু করতে পারবো, ঠিক আছে? সো সবাই একটু দ্রুত শেয়ার করো এবং আমাকে জানাও যে ভাই আমার কথা এবং স্ক্রিন তোমরা পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কি না। ওকে, সো চলেন তাহলে আমরা আজকের আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিব। আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা আমরা কি করব ভাইয়া? শুরু করে দিব। ওকে, ওকে 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 সো আমি পর্যাপ্ত তোমাদেরকে সময় দিয়ে দিয়েছি। সো তোমরা ইতিমধ্যে এই যে সবাই যুক্ত হয়ে গিয়েছো, অল ক্লিয়ার, যাক আলহামদুলিল্লাহ। ওকে, সবাই সালাম দিয়েছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? সো চলো আমরা আর বেশি সময় নষ্ট করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যে সর্বপ্রথম যে প্রশ্নটি দেওয়া আছে আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো ভাইয়া। দেখো কি বলছে, তোমরা এটা নিজেরাই অ্যান্সার করতে পারবে। খুব সহজ একটা প্রশ্ন, যে সমকৌণিক বেগে ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি এবং জড়তার ভ্রামকের অনুপাতটা কি হবে? তার মানে কি সমকৌণিক, দেখো এখানে কিন্তু অবশ্যই একটা কিওয়ার্ড আছে আমাদের, কি ভাইয়া? কৌণিক। এটা কিন্তু রৈখিক বেগের কথা বলে নাই, তোমাকে কি বলছে? কৌণিক বেগের কথা বলছে, এবং তার সাথে আমাদের গতিশক্তির সাথে জড়তার ভ্রামকের অনুপাত বের করতে বলছে। তার মানে গতিশক্তিকে যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, তার মানে ই ডিভাইডেড বাই আই ইকুয়াল টু হোয়াট? তোমাকে এটা মূলত বের করতে হবে। তাহলে আমাদের আলটিমেটলি গতিশক্তি, জড়তার ভ্রামক, কৌণিক বেগ, এইগুলার মধ্যে আলটিমেটলি রিলেটেড একটা সূত্র আছে, সেটা কি? আমাদের কৌণিক গতিশক্তি। দেখো কৌণিক গতিশক্তি নির্ণয়ের সূত্র কি? কৌণিক গতিশক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে ই ইকুয়াল টু হাফ
আই ওমেগা স্কয়ার। এখন কথা হচ্ছে যে ভাই এই সূত্র অনেকেই তোমরা ভুলে যাইতে পারো যে কৌণিক গতিশক্তির সূত্র তো মনে নাই, আমার রৈখিক গতিশক্তির সূত্র মনে আছে, প্যারা নাই। দেখো প্রত্যেকটা সূত্র তুমি রৈখিক থেকে কৌণিকে আনতে পারবা। যেমন আমি যদি বলি যে ভাইয়া ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, আমি যদি বলি ভাই ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা কি রৈখিক গতিশক্তি, এটা কি পাইলাম আমি? রৈখিক গতিশক্তি। এখন তুমি চাইলে এটাকে কৌণিকে কনভার্ট করতে পারবা। কিভাবে পারবা? দেখো আলটিমেটলি আমি তোমাকে একটা জিনিস জাস্ট খালি একটু দেখাই দেই। রৈখিক এবং কৌণিক দুইটাই একই জিনিস, জাস্ট সিম্বল আলাদা। রৈখিক এবং কৌণিক দুইটাই একই জিনিস, জাস্ট প্রতীকগুলো আলাদা। ভাইয়া কিরকম প্রতীক আলাদা যদি আমি তোমাদেরকে একটু নোট ডাউন করে দেই। আজকের ক্লাসে আলটিমেটলি আমরা কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার কৌণিক পার্ট অর্থাৎ শেষের পার্টটাই মূলত সব থেকে বেশি আলোচনা করব। তার মানে তোমাকে শুরুতেই এই কনসেপ্টটা বুঝলে তোমার যে কোনো সূত্র রৈখিক থেকে তুমি কৌণিকে যাইতে পারবা। যেমন আমরা রৈখিকে এম কে ভর দ্বারা, ভরের হচ্ছে এম দ্বারা প্রকাশ করি, তার মানে কৌণিককে আমরা কিন্তু এটাকে কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা বেগকে ভি দ্বারা প্রকাশ করি, এইখানে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। এখানে আদি বেগ ইউ, এখানে আমাদের ওমেগা নট। এখানে আমরা আলটিমেটলি সরণকে এস, এখানে আমরা থিটা দ্বারা প্রকাশ করি। এখানে আমরা এফ কে বলকে এফ দ্বারা প্রকাশ করি, এখানে আমরা টাও দ্বারা প্রকাশ করি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, এখানে আমরা এল দ্বারা প্রকাশ করি। ওকে, সো মোটামুটি দেখো আমাদের রৈখিক এবং কৌণিক ব্যাপারটা কিন্তু আলটিমেটলি জাস্ট প্রতীক আলাদা। তুমি যে কোনো সূত্র, এখন ধরো আমি সবার প্রথমে নিউটনিয়ান বলবিদ্যার একদম নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি যে ভাইয়া এফ ইকুয়াল টু এম এ, এটা রৈখিক থেকে আমি এখন চাইলে কৌণিকে কনভার্ট করতে পারবো। দেখো এখানে আমাদের ত্বরণ এ এইখানে হয়ে যাবে আলফা, রৈখিকে আলফা হয়ে যাবে। তার মানে দেখো এফটা কি হইছে? এফটা কিন্তু আমাদের এফটা কিন্তু টাও, তার মানে টাও, আর এখানে এমটা আই, এটা আলফা, তার মানে টাও ইকুয়াল টু আই আলফা। দেখছো তুমি চাইলে প্রত্যেকটা সূত্রকে কনভার্ট করতে পারবা। তুমি চাইলে ভাইয়া প্রত্যেকটা সূত্রকে এখান থেকে কনভার্ট করতে পারবা। তার মানে তোমাকে এই জিনিসটা একটু মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে যে ভাইয়া আমাদের রৈখিক সিম্বলগুলোন কি, কৌণিক সিম্বলগুলোন কি। তাহলে তুমি যে কোনো সূত্র, যেমন একটু আগে আমরা একটা সূত্র কনভার্ট করছিলাম যে ভাইয়া ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। দেখো এইখানে রৈখিক গতিশক্তি কৌণিক গতিশক্তি ই দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে দেখো হাফ এম এর জায়গায় আই, ভি এর জায়গায় ওমেগা, তার মানে ই ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো ভাই যে কোনো সূত্র, তোমার যে কোনো সূত্র তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা। তোমাকে আলাদাভাবে রৈখিকের সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আলাদাভাবে রৈখিকের সূত্র কোনো কৌণিকের সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি রৈখিক থেকে কৌণিকে কনভার্ট করতে পারবা। এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার ভাইয়া? তাহলে দেখো আমরা যদি এখানে আসি তাহলে আমাদের চাইছেটা কি ভাইয়া যে ভাই এই অনুপাতটা, তার মানে এখান থেকে আমরা খুব ইজিলি আনতে পারবো ই ডিভাইডেড বাই আই। তাহলে আমাদের এখানে কি থাকতেছে বা সমানুপাতিক সম্পর্ক দিয়ে আমরা নেই, যেহেতু আমাদের এই হাফটা কি কনস্ট্যান্ট মান, সো এই কনস্ট্যান্ট মান নেওয়ার দরকার নাই। ঠিক আছে, আর দেখো তুমি অপশনগুলো দেখো সবগুলাই তোমাকে কৌণিক শক্তির সাথে কৌণিক বেগের সাথে, কৌণিক বেগ কৌণিক বেগ কৌণিক বেগ কৌণিক বেগ রৈখিক বেগ। সো এখানে তো রৈখিক বেগ নাই, এখানে তো ওমেগা কৌণিক বেগ। তাহলে কৌণিক বেগের সাথে কি সম্পর্ক ভাই? দেখো আলটিমেটলি আমাদের কৌণিক বেগের বর্গ, তার মানে কৌণিক বেগের আমাদের কি সমানুপাতিক না, শুধু সমানুপাতিক না, না কিন্তু আমাদের কি ভাইয়া বর্গের সমানুপাতিক। তার মানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হচ্ছে? সবাই একটু বলেন দেখি কৌণিক বেগের বর্গের সমানুপাতিক কোনটা? এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের খ নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো ইতিমধ্যেই তোমরা সবাই উত্তর করে ফেলেছো, সবাইকেই ধন্যবাদ। আমাদের কি নাম্বার হবে ভাইয়া? খ নাম্বার। আমি যদি তোমাদেরকে একটু দেখি যে কে কে হিমেল, হিমেল তোমার নাম কিন্তু আজকে প্রথমেই নিলাম, কাল গত ক্লাসে তুমি মন খারাপ করছিলা যে ভাইয়া আমার নাম নেয় না কেন। সো হিমেল সবার আগে অ্যান্সার করছো, হিমেল, তারপরে হচ্ছে সবাই অ্যান্সার করে ফেলছো মোটামুটি। আচ্ছা এই তো প্রমি অ্যান্সার করছো, তারপরে আইরিন অ্যান্সার করছো, তারপরে হচ্ছে রিয়া অ্যান্সার করছো, নিরাপত্তার ছায়া। ওকে ঠিক আছে, এই তো সবাই অ্যান্সার করে ফেলছো। সো আমি চাই কি ভাইয়া তোমাদের আলটিমেটলি তোমরা কমেন্টে পার্টিসিপেট করবা। কি করবা? কমেন্টে অবশ্যই অবশ্যই উত্তর জানাবা। ঠিক আছে, ভাইয়ার ক্লাসে যতবার, আমি মজা করে বলি যে মুন্না ভাইয়ার ক্লাসে যত পারো ভুল করো, তুমি ভুল করলে ওই কনসেপ্টটা আমার আরো শিখাইতে সুবিধা হবে। তুমি একটা কনসেপ্ট ধরো মিসকনসেপশন আছে, তুমি একটু ভুলভাবে জানো বা তোমার এই জিনিসটা ভালোভাবে জানা নাই, তুমি যদি ভুল করো তাহলে কিন্তু আমি জানতে পারবো তোমার এই জায়গায় ঝামেলা আছে। ঠিক আছে, সো ওই যে আলটিমেটলি যাতে এমন না হয় সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবো কোথা, এই কাহিনী যাতে না হয়। আমার এক্সাক্ট পয়েন্ট দরকার, তোমার শরীরের কোন জায়গায় ব্যথা আমি সেই জায়গায় গিয়ে মলম লাগাই দিব। ঠিক আছে, আলটিমেটলি কোনো ঝামেলা হবে না তখন। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই ভাইয়াকে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার উত্তর। ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই, ভুল হলে তো আলটিমেটলি আমি তোমাকে পুরো কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝাই দিব, আর সঠিক হলে ভাইয়ার পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম, কনগ্রাচুলেশন। ওকে আচ্ছা, সো চলো তাহলে এই তো সবাই সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। চলো নেক্সটে যাবো আমরা।
হে দাগানো স্লাইড কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেই। সো এই ক্লাসের এখন নোট করার দরকার নাই, লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো জাস্ট বসে থাকবে আমার ক্লাসে, পুরো ক্লাসের দাগানো স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিব। সো দাগানো স্লাইডটা পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলেই হবে এবং আমাদের এই ক্লাসটা শেয়ার করলেই হবে, ঠিক আছে? তোমরা জাস্ট দাগানো স্লাইড পেতে ক্লাসটা শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে লেখো যে শেয়ার ডান, তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দেখো জড়তার ভ্রামকের একক কি ভাই? ফিজিক্সে তোমার 25টা এমসিকিউ থাকে, 25টা এমসিকিউ এর মধ্যে 25টা এমসিকিউ এর মধ্যে তুমি মাস্ট একটা এমসিকিউ পাবা, সেটা হচ্ছে একক অথবা মাত্রা থেকে আসবে, একক অথবা মাত্রা। 25টা থেকে মাস্ট তুমি একটা এমসিকিউ 100% পাবা। এখন কোন একক মাত্রা আসবে এটা কেউ জানে না, স্যারেরা জানে, ঠিক আছে? এটা কোন একক মাত্রা আসবে এটা কেউ জানে না, স্যারেরা জানে। সো 25টা এমসিকিউ এর মধ্যে অবশ্যই একটা একক মাত্রা থেকে পাবা। সো যেই জিনিস পড়বা সেই জিনিসের একক মাত্রা 100% ক্লিয়ার করে রাখতে হবে। সো জড়তার ভ্রামক, যে ভাইয়া জড়তার ভ্রামক এবং একক মাত্রা ভাই কই থেকে আসে? একক মাত্রার জন্য জাস্ট সূত্র মুখস্থ রাখতে হয়, সূত্র থেকে তুমি প্রত্যেকটা জিনিসের একক মাত্রা আনতে পারবা। সো আমরা জড়তার ভ্রামকের একদম বেসিক সূত্র কি জানি ভাইয়া? এম আর স্কয়ার, ঠিক আছে? আর চক্রগতি ব্যাসার্ধ থাকলে ওটা তো আমরা জানি যে ভাইয়া আমাদের এম কে স্কয়ার, সো এটা লাগবে না, আমরা এম আর স্কয়ার, ঠিক আছে? সো জড়তার ভ্রামকের বেসিক সূত্র আমরা জানি এম আর স্কয়ার। তাহলে দেখো এখান থেকে এম মানে ভর, ভরের একক কি ভাইয়া? কেজি। আর হচ্ছে আর দূরত্বের একক কি ভাইয়া? আমাদের মিটার, তার মানে কেজি মিটার স্কয়ার। সো কেজি মিটার স্কয়ার কই আছে বাবারা? কেজি মিটার স্কয়ার আছে আমাদের গ নাম্বারটা। সো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের গ নাম্বারটা রাইট আনসার। এই তো সবাই পারছো যে ভাইয়া গ নাম্বার, ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হিমেল, হ্যাঁ আমি জানি তুমি আমার আলটিমেটলি ডিস্ট্রিক্ট, সেম ডিস্ট্রিক্ট রংপুর। রংপুর থেকে কে কে ক্লাস করতেছো? রংপুর, আমার রংপুর থেকে কে কে ক্লাস করতেছো? অথবা তোমরা কে কোন জেলা থেকে ক্লাস করতেছো একটু পরিচয়ও হয়ে নেই, তোমরা একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও তো তোমাদের কে কোন জেলা থেকে ক্লাস করতেছো এবং বিশেষ করে আমার রংপুর থেকে কে কে আসো। তো চলো আমরা এই তো সবাই পারছো। ডি নাম্বার হবে না, দেখো এই যে হাবিবা ভুল করছো, আমার চোখে না ভুলটাই আগে পড়ে, সঠিকটা সবাই করো বাট আমার কেন জানি খালি ভুলটা আগে পড়ে আমার চোখে। দেখো এই যে হাবিবা সুন্দর মতো একটা ভুল করছে, সো ভুল করছে, দেখো আলটিমেটলি ভুলটা কিভাবে করছে আমি তোমাদের একটু দেখাই দিই, এটা তোমাদেরও ভুল হইতে পারে। সো আমরা যখন একক এবং মাত্রা থেকে প্রশ্ন উত্তর করব তখন একটা নোট করে দিই তোমাকে, একক এবং মাত্রা থেকে অবশ্যই পাওয়ার খেয়াল রাখবা, পাওয়ার কি ভাইয়া? পাওয়ার খেয়াল রাখবা, ঠিক আছে? পাওয়ার খেয়াল রাখবা। এখন পাওয়ার মানে কি ভাইয়া? পাওয়ার মানে কি ভাইয়া? পাওয়ার খেয়াল রাখবো। সো পাওয়ার মানে কি? এই যে আমাদের টু দি পাওয়ার মানে এই যে পাওয়ার গুলান প্লাস আছে নাকি মাইনাস আছে? পাওয়ার প্লাস না মাইনাস? সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখো কেজি মিটার স্কয়ার, এখানেও কিন্তু কেজি মিটার স্কয়ার আছে, দেখতে সেম, তোমরা কিন্তু এক দেখায় আলটিমেটলি তাড়াহুড়া করতে গিয়ে ভুল করতে পারো। সো আলটিমেটলি মিটার স্কয়ার আমাদের মিটার ইনভার্স 2 না। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়া, ওকে? এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো আচ্ছা, এই তো রে রংপুরের তো অনেকেই আসো, জোস। তোমাদের সঙ্গে ইনশাআল্লাহ একদিন সামনাসামনি দেখা হবে, ওকে? ইনশাআল্লাহ একদিন তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা রংপুরের অনেকেই আসো, আচ্ছা জোস। এই তো রংপুরের অনেক পোলাপাইন আছে, খাগড়াছড়ি থেকে ক্লাস করতেছো, পঞ্চগড় থেকে ক্লাস করতেছো, ব্রাহ্মণবাড়ি, ওরে বাবা ব্রাহ্মণবাড়িয়া থেকেও ক্লাস করতেছে আমাদের, ওকে ঠিক আছে। চলো আমরা পড়াশোনায় চলে যাবো। সো পড়াশোনায় দেখো আমাদের কি বলছে যে ভাইয়া কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য? কোনটি জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্য? দেখো আমাদের এই জড়তার ভ্রামকের দুইটা উপপাদ্য আছে। কয়টা উপপাদ্য আছে ভাইয়া? দুইটা উপপাদ্য আছে। সো সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং লম্ব অক্ষ উপপাদ্য। সো সমান্তরাল অক্ষ উপপাদ্য ভাই এটা কি রাখতে হবে? অবশ্যই মুখস্থ রাখতে হবে ডিরেক্ট সূত্রের মতো। সো সবাই একটু উত্তর করো দেখি, সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটা হবে? সমান্তরাল অক্ষ কোনটা হবে ভাইয়া? সমান্তরাল। আরে জোস, রংপুর থেকে তো অনেকেই ক্লাস করতেছো, ওরে জোস, ওকে। হ্যাঁ সবার সাথে দেখা করবো ইনশাআল্লাহ একদিন, ঠিক আছে? সবার সঙ্গে দেখা হবে। তো চলো দেখো আলটিমেটলি আমাদের কি বলছে ভাই? জড়তার ভ্রামকের সমান্তরাল অক্ষ উপপাদ্য। সো আমাকে দেখতে হবে যে সমান্তরাল অক্ষ উপপাদ্য চাইছে নাকি লম্ব অক্ষ উপপাদ্য চাইছে। এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। সমান্তরাল অক্ষ উপপাদ্য কি? যে I = IG + MH²। দেখো আমাদের কিন্তু ঘ নাম্বারটা রাইট আনসার। এখন তোমাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য দেখো এই যে খ নাম্বারটা দেওয়া আছে ভাইয়া। তোমার খ নাম্বারটা কি? তোমাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলাই দেওয়ার জন্য দেওয়া আছে। দেখো MH² নট MK²। এই জিনিসটা খেয়াল রাখবা, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা। MK² না MH²। এখন যদি আমি বলতাম যে ভাই আমার লম্ব অক্ষ উপপাদ্য কোনটা? লম্ব অক্ষ উপপাদ্য কোনটা? তোমরা এখন আমাকে এই ABCD কোনটা হবে বলো দেখি? ক খ গ ঘ। লম্ব অক্ষ উপপাদ্য কোনটা হবে? ঠিক আছে ভাইয়া, লম্ব অক্ষ উপপাদ্য হবে কোনটা বলো দেখি? লম্ব অক্ষ উপপাদ্য। দেখো হ্যাঁ ঘ নাম্বারটা তো এই প্রশ্নের রাইট, ঠিক আছে আমি বুঝলাম। এখন আমি এখানে সমান্তরাল অক্ষ বাদ দিয়ে তোমাকে বললাম যে ভাই লম্ব অক্ষ। এই প্রশ্নটা এভাবেও আসতে পারে। আমি তোমাকে এখানে বললাম যে ভাই সমান্তরাল না লম্ব অক্ষ বের করো। তাহলে লম্ব অক্ষর বেলায় কোনটা রাইট আনসার হবে? ক খ গ ঘ কোনটা? সবাই বলো দেখি লম্ব অক্ষর বেলায় কোনটা? সবাই একটু দ্রুত, লম্ব অক্ষর বেলায় কোনটা ভাইয়া? লম্ব অক্ষর বেলায় কোনটা? দ্রুত লম্ব অক্ষর বেলার কোনটা?
লম্ব অক্ষ এর বেলায় কোনটা? লম্ব অক্ষ এর বেলায় কোনটা? সবাই দ্রুত দেখি পারো কিনা তোমরা। লম্ব অক্ষর বেলায় কোনটা? লম্ব অক্ষ এর বেলায় কোনটা? সবাই দ্রুত। এই তো সবাই আলটিমেটলি অ্যান্সার করতেছেন। সবাই দ্রুত একটু অ্যান্সার করেন যে ভাইয়া লম্ব অক্ষর উপপাদ্যর বেলায় কোনটা, দেখি তোমরা পারো কিনা। আর জোস, এই তো সবাই পেরে গেছো যে ভাইয়া লম্ব অক্ষ। এই ভুল করছো জাহিদ, সি নাম্বার না, আমার কাছে কেন জানি ভুলগুলাই চোখের সামনে সবার আগে ভাসে। তার মানে দেখো তখন কিন্তু ক নাম্বারটা হইতো, ঠিক আছে। লম্ব অক্ষ উপপাদ্যটা কি, যে ভাইয়া আই জেড ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। সো এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। সো এটা কিভাবে মনে রাখবা, দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই জেড, আমরা পড়ি না যে এবিসিডির এক্স ওয়াই জেড লাস্টে কি হয় এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই একসঙ্গে থাকবে, কি ভাইয়া এক্স ওয়াই একসঙ্গে থাকবে আর জেডটা ইকুয়াল টু এই পাশে থাকবে। সো এই দুটো অবশ্যই অবশ্যই আমাদেরকে মুখস্থ রাখতে হবে। তো সবাই পারছো, ক নাম্বার ক নাম্বার ক নাম্বার, ধন্যবাদ। আর এখানে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি খেয়াল রাখবো ভাই, এম এইচ স্কোয়ার এম কে স্কোয়ার দেখানো যাবে না। দেখো এই দুইটা কিন্তু সেম, খ আর ঘ নাম্বারটা প্রায় সেম, জাস্ট খালি কে, এই কেটা ভুল করা যাবে না, ওখানে এইচ স্কোয়ার হবে। তো চলো নেক্সটে যাবো। নেক্সটটা দেখো ভাইয়া কি বলছে, সিম্পল ম্যাথ, সিম্পল ম্যাথমেটিক্স, এটা এইচএসসি তেও আসে, তোমার হচ্ছে এডমিশন টেস্টেও আসে, জড়তার ভ্রামক থেকে সিম্পল ম্যাথমেটিক্স আসে। তো দেখো একটি চাকার ভর আমাদের 10 কেজি বলা আছে, চক্রবর্তী ব্যাসার্ধ যদি আমাদের 0.5 মিটার হয় তাহলে জড়তার ভ্রামক কত? ভাই জড়তার ভ্রামকের বেসিক সূত্রটা কি শিখলাম আমরা, এম আর স্কয়ার। আর চক্রবর্তী ব্যাসার্ধ, তোমাকে যদি স্পেশালি চক্রবর্তীর ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা বলবো কি ভাইয়া, এম কে স্কয়ার, ঠিক আছে। এই বেসিক সূত্রগুলো আমরা সবাই জানি। এখন যে কোনো ম্যাথমেটিক্স সমাধানে ফিজিক্সে তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, তারপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে একক কনভার্সন, তারপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা কি ভাইয়া, একক কনভার্সন। ফিজিক্সে তুমি যদি একক কনভার্সন ভালো মতো না খেয়াল রাখো ভাইয়া তাহলে মারাত্মক ভুল করে ফেলবা। দেখো এখানে মজার বিষয় হচ্ছে ভাইয়া কেজি, এখানে মিটার আছে, তার মানে কেজি মিটার স্কয়ার কেজি মিটার স্কয়ার কেজি মিটার স্কয়ার। সো ঠিক আছে, এখানে কিন্তু একক কনভার্সনের দরকার নেই, জাস্ট মান বসাই দিব আমরা। তাহলে এম মানে ভর, ভরের একক কি ভাইয়া 10, আর এখানে কত ভাই 0.5। দেখো এই ক্যালকুলেশনটার জন্য কি তোমাদের ক্যালকুলেটর লাগার প্রয়োজন আছে বা ক্যালকুলেটরের প্রয়োজন আছে? কখনোই না। ক্যালকুলেটর দেখো আলটিমেটলি এই প্রশ্নটা না একদম হুবহুব তোমার ঢাকা ইউনিভার্সিটি বলো অন্যান্য ইউনিভার্সিটিতেও আসছিল, কিন্তু দেখো এটা হাতে ক্যালকুলেশন করা যায়। সো আমি হাতে ক্যালকুলেশনের টেকনিকটাও তোমাদের দেখাই দিই। এখন থেকে তোমরা যদি ইউজ টু হও তাহলে এডমিশন টেস্টটা তোমার কাছে খুব একটা কঠিন লাগবে না ভাই, অনেক সহজেই তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা। দেখো ধরো যে কোনো কিছুকে দশমিকের গুণ করার সময় তুমি মনে মনে ভাববা দশমিক নাই, তাহলে দেখো 0.5 ধরো আমার মনে করো আলটিমেটলি দশমিক নাই, তাহলে 5 আর 5 গুণ করলে কি হয় ভাই 25, তাহলে 25, তাহলে কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে, কারণ 0.5 ইন্টু 0.5 2 ঘর আগে দশমিক, ইন টোটাল 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে 0.25। দেখছো এইভাবে গুণ করতে হবে মূলত। তাহলে দেখো আমরা যদি 10 আর এখানে আলটিমেটলি 0.25 করে দেই তাহলে আমাদের কত আসতেছে, দেখো এই যে দশমিক তুলে দাও, একটা ঘর আলটিমেটলি তুলে দাও, তার মানে এই 2.5 এটা দেখো মুখে মুখে ক্যালকুলেশন করা যাচ্ছে, তার মানে কেজি মিটার স্কয়ার। তাহলে 2.5 কোথায় আছে বাবারা, ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা রাইট আনসার। 2.5 কোথায় আছে, খ নাম্বারটা রাইট আনসার। এই তো ইতিমধ্যেই তোমরা সবাই পেরে গেছো, ইতিমধ্যেই তোমরা কি ভাইয়া সবাই পেরে গেছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকেই অনেক অনেক ধন্যবাদ, শাবাশ। এই তো সবাই পারছো, সবাই পারছো, কেউ ভুল করো নাই, ধন্যবাদ সবাইকে। সো চলো তাহলে আমরা কি করবো ভাই, তাহলে নেক্সটে চলে যাব। তাহলে দেখো হাতে ক্যালকুলেশন এখন থেকেই তোমাদেরকে একটু ইউজ করতেছি, এখন থেকেই তোমাকে একটু ইউজ টু করতেছি ভাই, যাতে তোমার এডমিশন টেস্টে বেশি প্যারা না হয়। এখন তোমার কাছে ক্যালকুলেটর থাকলেও এডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর থাকবে না। সো যেই প্রশ্নগুলো হাতে ক্যালকুলেশন করা যায় আমি তোমাকে এখন থেকেই ভেঙে ভেঙে সবকিছু দেখাই দিব। তার মানে কি, তোমার একাডেমিক এইচএসসির প্রিপারেশন তো হবেই, তার সাথে তুমি এডমিশন টেস্টের জন্য কিন্তু আগায় থাকতেছো। মুন্না ভাইয়ের ক্লাস মানে সেরা কিছু, ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো কিছু পাচ্ছ। বিশ্বাস রাখো ভাইয়াদের প্রতি, বিশ্বাস রাখো আই এডুকেশনের প্রতি, ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আলটিমেটলি এই শেষ মুহূর্তের জার্নিটাকে রাঙিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে আচ্ছা, সো চলো তাহলে আলটিমেটলি আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী প্রশ্নটা একটু দেখেন দেখি, অনেক বড় মনে হচ্ছে তাই না? দেখো যত বড় প্রশ্ন ফিজিক্সে তত সহজ, আমি খুব সুন্দর মতো বুঝাচ্ছি তোমাদেরকে। দেখো তো দেখি ভাইয়ারা, এখানে কি বলা আছে, একটা চাকার জড়তার ভ্রামক 5 × 10⁻³ মিটার কেজি মিটার স্কয়ার এবং প্রতি সেকেন্ডে 20 বার আবর্তন করতেছে। তার মানে প্রতি সেকেন্ডে ভাই, এই সময়টা গুরুত্বপূর্ণ, প্রতি সেকেন্ডে নাকি প্রতি মিনিটে এটা খেয়াল রাখতে হবে, এবং কয়বার 20 বার আবর্তন করতেছে, তার মানে এটা পাক সংখ্যা এন এর মান দেওয়া আছে। ওকে আচ্ছা, চাকাটিকে 20 সেকেন্ডে থামানো হলে, 20 সেকেন্ডে থামাই দিছে। দেখো এই প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড ভাই। এই প্রশ্নটা এইচএসসি তে আসছে কোন বোর্ডে ভাই, বরিশাল বোর্ড 21-এ। এই প্রশ্নটা তোমার এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। একটু ভালো মতো দেখো, থামাই দিছে মানে কি ভাই, থামাই দিছে শেষ বেগের মান কত হয়ে যাবে, থামাই দিছে মানে শেষ বেগের মান 0 হয়ে যাবে। ভালো মতো বুঝো কিন্তু। তাহলে কৌণিক ত্বরণ কত, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো ভাই আমার কৌণিকের কোনো সূত্র মুখস্থ নাই,
আমি বলবো কৌণিকের কোনো সূত্র তোমার মুখস্থ করারও দরকার নাই, মুন্না ভাইয়া তো আছে তাই না, তোমার রৈখিকের সূত্র মনে আছে না? তো চলো রৈখিক ত্বরণের সূত্র কি ভাই? a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, a ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। অথবা আমি যদি একদম বেসিক একটা সূত্র থেকে আনি তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো আমাদের ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, আমরা তো এই সূত্রটা জানি তাই না, ভি ইকুয়াল টু ভি প্লাস এটি। বাট যেহেতু থামাইছে ভাইয়া, থামানোর খেলে কি হবে? মন্দন ঘটবে, তার মানে অবশ্যই আমাকে এখানে মাইনাস করতে হবে। তার মানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, আমরা তো এটা পাইলাম। এখন আমার এ বেজ করতে যাই যদি ত্বরণ, ভাই কৌণিক বাদ দাও, আগে রৈখিক ত্বরণটা বুঝাচ্ছি। এইখান থেকে তুমি সকল রৈখিক সূত্র থেকে কৌণিকে কনভার্ট করে ফেলতে পারবা। তাহলে দেখো a ইকুয়াল টু কি হচ্ছে ভাই? তাহলে আমাদের a ইকুয়াল টু আমাদের কি হচ্ছে যে u মাইনাস ভি ডিভাইডেড বাই টি। দেখো এখানে কিন্তু v মাইনাস ইউ না, কারণ আমার থামাইছে যেহেতু এখানে এই জন্য মাইনাস হয়ে গেছে, তার মানে চেঞ্জ হয়ে গেছে কিন্তু। সো এখন এই সূত্রটাকে তুমি কৌণিকে কনভার্ট করতে পারবা না ভাই। তাহলে একটু আগেই তোমাকে সিম্বলগুলো দেখাইছিলাম ক্লাসের শুরুতেই। তাহলে a কে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা, ইউ কে ওমেগা, আর এখানে ভি কে ওমেগা নট, টি কে তো টি দ্বারাই প্রকাশ করা হয়। তাহলে দেখছো রৈখিক থেকে আমরা খুব সুন্দর মতো কৌণিকে কনভার্ট করে ফেলতে পারছি। রৈখিক থেকে কি ভাইয়া খুব সুন্দর মতো কৌণিকে কনভার্ট করে ফেলছি। এখন কথা হচ্ছে যে ভাই আদিবেগ ওমেগার মান কোথাও দেওয়া আছে? কোথাও দেওয়া নাই। একটা হিন্স দেওয়া আছে যে ভাই প্রতি সেকেন্ডে আমাদের 20 বার ঘোরে। তাহলে কৌণিক আমাদের ওমেগার সূত্র কি জানি আমরা? যদি আবর্তনকাল দেওয়া থাকে, আমাদের হচ্ছে আবর্তন করছে মানে পাক সংখ্যা দেওয়া থাকে, তাহলে একটা সূত্র জানি 2 পাই n ডিভাইডেড বাই টি। এখন মান বসাই দাও ভাই, 2 পাই n এর মান কত ভাই? কয়বার ঘুরে? 20 বার ঘুরে, ডিভাইডেড বাই টি। টির মান কত দেখো? প্রতি সেকেন্ডে, তার মানে 1 সেকেন্ডে, তার মানে কত আসতেছে? 40 পাই। তাহলে ওমেগার মান কত পাইলাম আমরা? 40 পাই। তাহলে বসাই দাও 40 পাই মাইনাস থামাইছে শেষ বেগ, তার মানে ওমেগা ইকুয়াল টু 0, যেহেতু থামাই ফেলছে তাহলে 0 ডিভাইডেড বাই টি। ভাই কত সেকেন্ডে? দেখো এই যে এইখানে আবার প্রতি সেকেন্ড না, এখানে কিন্তু তোমাকে কয় সেকেন্ড পর থামাইছে? 20 সেকেন্ড পর। তাহলে এই 20 সেকেন্ডের জন্য বের করতে হবে। তাহলে দেখো এই শূন্য কাটা 2 2 4, তাহলে অ্যানসার আসতেছে 2 পাই। অ্যানসার আসতেছে কত ভাইয়া? 2 পাই। ফ্যান্টাস্টিক ভাবে আমাদের রাইট অ্যানসার কোনটা? খ নাম্বারটা আমাদের রাইট অ্যানসার। বুঝছো রে? সবাই কি বুঝছো ভাইয়া? একটু বলো তো দেখি, সবাই কি বুঝছো নাকি? দেখো এই প্রশ্নটা তোমার এইচএসসি লাইফে যেমন গুরুত্বপূর্ণ, তোমরা এইচএসসির পরে যখন এডমিশন টেস্টে বসবা, এডমিশন টেস্টের জন্য অনেক 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 গুরুত্বপূর্ণ। তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে গুচ্ছ, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম সকল ইউনিভার্সিটির জন্যই গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু তোমাদেরকে যেগুলো ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু যে লিখে দিচ্ছি, সবাই দাগানো স্লাইডটা কালেক্ট করবা এবং এখন থেকেই এইভাবে একটু প্রিপারেশন নিবা। যেগুলো এডমিশনের জন্য 3 স্টার দিয়ে নিচ্ছি ওগুলো একটু বারবার করে দেখবা। ওকে, সবাই বুঝছো ভাইয়া? আচ্ছা, এই তো রানীর আপু হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে হয়তো চান্স পাইছে। ওকে, জোস কনগ্রাচুলেশন। ঠিক আছে, হ্যাঁ শুধুমাত্র তোমার আপু না, আমাদের আই এডুকেশন থেকে পড়ে আলটিমেটলি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক ভাই। ঠিক আছে, সো আমরা প্রত্যেকবারে কিন্তু যারা চান্স পায় তাদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করে সুন্দর মতো তাদেরকে সংবর্ধনা দেই। সো তোমাদেরকেও ইনশাল্লাহ দিব তোমাদের নিজের ক্যাম্পাসে। সো ভালো মতো পড়তে হবে ইনশাল্লাহ। সো তোমরাও একদিন তোমাদের স্বপ্নের পাবলিক ইউনিভার্সিটিতে যেতে পারবা। ওকে, আচ্ছা, সো চলো তাহলে জি ক্লিয়ার। ওকে, চলো নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো, নেক্সটে কি বলছে? একটা চাকার জড়তার ভ্রামক 5 কেজি মিটার স্কয়ার। ওকে, ঠিক আছে, বুঝলাম। চাকাটিকে 10 টু দি পাওয়ার 5 জুল, দেখো এখানে ঘূর্ণন গতিশক্তি, তার মানে এটা কি কার মান? ইর মান। আর এখানে কার মান দেওয়া আছে? জড়তার ভ্রামক মানে আই এর মান দেওয়া আছে। ওকে, এখন ঘূর্ণন গতিশক্তিতে ঘোরাতে কত কৌণিক বেগের প্রয়োজন হবে? ভাই আমার ওমেগার মান বের করতে বলছে, কত কৌণিক বেগ। তাহলে এখন কোন সূত্র হবে? ভাই আমার না সকল সূত্র মুখস্থ থাকে, কিন্তু কোন প্রশ্নে কোন সূত্র ইউজ হবে এটা জানি না। এইটা আলটিমেটলি ভাই এটা একদম লেম এক্সকিউজ। এটা কেউ কখনো দিবা না যে ভাই আমার কোন সূত্র দিয়ে ম্যাথ সমাধান করতে হয় এটা আমি ধরতে পারতেছি না। এটা একদম জম্মের সোজা। বিশ্বাস হচ্ছে না? দেখো আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। তুমি প্রশ্নের আলটিমেটলি প্রশ্নে তাকাবা, প্রশ্নে কার মান দেওয়া আছে? কার মান ভাই? আই এর মান দেওয়া আছে, ইর মান দেওয়া আছে, ওমেগার মান। তার মানে এই তিনটা উপাদান নিয়ে তোমাকে সূত্র স্থাপন করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি যে ভাই ই ইকুয়াল টু আই হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে দেখো মান বসাই দাও। তার মানে তোমাকে কিন্তু প্রশ্নই বলে দিচ্ছে কোন সূত্র ইউজ হবে। দেখছো, তোমাকে আলটিমেটলি জাস্ট একটু স্মার্টলি চিন্তা করতে হবে। ওকে, তোমাকে প্রশ্নই বলে দিচ্ছে যে ভাই কোন সূত্র ইউজ করতে হবে। তাহলে দেখো আমরা মান বসাই দাও। হাফ আই এর মান কত ভাই? 5, ওমেগার মান কত ভাই? 10 টু দি পাওয়ার 5। তাহলে দেখো এটাও হাতে ক্যালকুলেশন করা যায়, আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। দেখো 10 টু দি পাওয়ার 5 স্কয়ার না? তাহলে দেখো আলটিমেটলি আমি এই জিনিসটাকে 10 টু দি পাওয়ার 5 কে এইভাবে লিখতে পারি না যে ভাইয়া 10 ইনটু 10 টু দি পাওয়ার 4 লেখা যায়? অবশ্যই লেখা যায়।
লেখা যায় রে ভাইয়া? অবশ্যই লেখা যায়, তাই না? সো দেখো আলটিমেটলি এখানে মান না বসাই, এই যে ওমেগার মান যেহেতু বের করতে বলছে, তার মানে একবারে সূত্রটা সাজাই নেই, তাহলে ওমেগা ইকুয়াল টু কি হবে, √2e ডিভাইডেড বাই আই, তাই না? আচ্ছা মান বসাই দাও, হাতে ক্যালকুলেশন করে দিচ্ছি ভাই। দেখো এটা এডমিশন টেস্টেও আসতে পারে। তাহলে দেখো এর মান কত, এই যে 10⁵ কে 10 × 10⁴ লেখা যায়, তার মানে 10 × 10⁴ আমরা 4 লিখলাম, ডিভাইডেড বাই আই এর মান কত ভাই, আই এর মান হচ্ছে 5, আই এর মান কত ভাই 5, তাহলে 5 × 2 = 10, 2, তাহলে দেখো 2 × 2 = 4, তার মানে √4 থাকতেছে, তার মানে দেখো 4 কে রুট করলে হয় 2, 10⁴ কে রুট করলে হবে 10², তাহলে দেখো আলটিমেটলি ফ্যান্টাস্টিক ভাবে আমাদের 200, ফ্যান্টাস্টিক ভাবে আমাদের 200। সো 200 কোথায় আছে বাবা, 200 হচ্ছে আমাদের ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, এ বুঝছো রে, বুঝছো? এই তো সবাই পারছো যে ডি নাম্বার, আরে জোস, এই তো সবাই পারতেছো। হ্যাঁ এই তো আরাফাত, আমরাও পারবো ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ তোমরাও পারবা, এবং তোমাদেরকে নিজ ক্যাম্পাসে গিয়ে আমরা একটা সংবর্ধনা দিব ইনশাল্লাহ, এটা আমাদেরও স্বপ্ন। ওকে, সবাই বুঝছো? দেখো এটা হাতে ক্যালকুলেশন, খুব সুন্দর মতো হাতে ক্যালকুলেশন করা যায়, এটা হাতে ক্যালকুলেশন করা যায় ভাইয়া। এটা এডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন আসে, এডমিশন টেস্টে এই টাইপের প্রশ্ন আসে, ঠিক আছে? এটা এডমিশন টেস্টে, এই যে অ্যাড দ্বারা আমি বুঝাচ্ছি এডমিশন টেস্ট, ঠিক আছে? অথবা আমি ভ্যাট দ্বারা বুঝাই, ভার্সিটি এডমিশন টেস্ট, ভ্যাট, ঠিক আছে? সো দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। সো চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। সবাই পারছো, কেউ ভুল করো নাই, সবাইকে ধন্যবাদ। দেখো আমাদের ঘূর্ণায়মান কোনো বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে কৌণিক গতিশক্তি কত % বৃদ্ধি পাবে? সো এই প্রশ্নটা একদম জম্মের, একদম চোখ বন্ধ করে 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। ইনশাআল্লাহ তোমরা এই টাইপের পার্সেন্টেন্সের একটা ম্যাথ অবশ্যই, দেখো আমি একদম 100% সিউরিটি দিচ্ছি, তোমরা পার্সেন্টেন্সের একটা ম্যাথ এইচএসসি পরীক্ষায় পাবা। আমার কথা যদি বিশ্বাস না হয় স্ক্রিন রেকর্ড করে রাখো, যেদিন পরীক্ষা দিবা সেদিন ইনশাআল্লাহ তোমার সাথে আমার দেখা হবে। এইচএসসি পরীক্ষায় তোমরা পার্সেন্টেন্সের একটা ম্যাথ পাবা, পার্সেন্টেন্সের একটা ম্যাথ ফিজিক্সে অবশ্যই পাবা, পার্সেন্টেন্সের একটা ম্যাথ ফিজিক্সে অবশ্যই পাবা। দেখো এখন পার্সেন্টেন্সের সকল ম্যাথ সমাধান করতে তোমরা প্যারা খাও, অনেক সময় লাগে। মুন্না ভাইয়া একদম জোস একটা টেকনিক শেখাবো তোমাকে, মহা শর্টকাট। দেখো যে কোনো পার্সেন্টেন্সের ম্যাথ কোনো সূত্র জানার দরকার নাই, যে ভাই এখানে কি চাইছে না চাইছে, কোনো সূত্র লাগবে না। মুন্না ভাইয়ের স্পেশাল টেকনিক দিয়ে তুমি করতে পারবা। সেটা কি ভাইয়া? দাস টেকনিক, ঠিক আছে? দাস টেকনিক। এখন এই দাস মানে কি আবার, তাই না? তোমাদের অনেকের প্রশ্ন, আল্লাহ এই দাস মানে কি, দাস মানে কি ভাই? দেখো এই ডি ফর হচ্ছে ডিভিশন, ওই যে আমরা বদমাস টেকনিকটা শিখছিলাম না ক্লাস 9-10-এ, সো ওইটার মতোই, ঠিক আছে? ডিভিশন। এ ফর কি ভাইয়া? এ ফর হচ্ছে আমাদের এডিশন, মানে যোগ, এডিশন। আর এই এস ফর কি ভাইয়া? এই এস ফর হচ্ছে স্কয়ার। আর এটা কি ভাইয়া? এই এস ফর সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এখন আমরা এই টেকনিক দিয়ে সমাধান করব। সবাই একটু ভালো মতো বুঝো, যে কোনো পার্সেন্টেজের ম্যাথ তুমি এই টেকনিক দিয়ে সমাধান করতে পারবা, যে কোনো পার্সেন্টেজ, কোনো সূত্র জানার দরকার হবে না। চলো দেখো ডিভিশন, আমি ডি ফর ডিভিশন দিছি, তাহলে দেখো এই যে 10% দেওয়া আছে, তাই না? তাহলে 10%কে ভাঙাই নিব, তাহলে 100 দ্বারা ভাগ করে দাও, এই যে ভাগের কাজ শেষ। তার মানে কত আসলো? যে ভাইয়া 0.1 আসলো। ডিভিশনের কাজ শেষ, ডান। তারপরে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? সরি, আমাদের এই এডিশন কই গেল? এডিশন আসতে হবে। এডিশন মানে কি ভাই? দেখো যেহেতু আলটিমেটলি আমাদের পার্সেন্টেজ আছে, এডিশন বৃদ্ধি করলে কত বৃদ্ধি পাবে, তাহলে পার্সেন্টেজে যখনই থাকে তখন আমাকে আদি অবস্থায় 100% ধরে নিতে হয়, আর যদি পার্সেন্টেজ বাদ দেয় তাহলে 1 ধরে নিতে হয়। তাহলে দেখো আলটিমেটলি পার্সেন্টেজের ম্যাথে তুমি 1 যোগ করে দিবা, তাহলে এডিশন মানে কি? যোগ করতে হবে, তার মানে 1 যোগ করো। তাহলে দেখো এটাকে যোগ করলে কত হয়? যে ভাই 1 যদি যোগ করি তার মানে 1.1 আসতেছে। এখন স্কয়ার, এই 1.1 কে স্কয়ার করো, তাহলে কত আসবে জানো? 1.21, তাহলে স্কয়ার শেষ। তাহলে আমাদের কি? সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ করে দিতে হবে। কাকে বিয়োগ করবো? এই যে 1 যোগ করছো, এখন আবার 1 বিয়োগ করে দিবা। তাহলে আমাদের কত আসতেছে ভাই? আমাদের আলটিমেটলি এখানে আসতেছে 0.21। দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি একবার পাপ করছো, আবার জীবনে বেঁচে থাকতে তুমি পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ পাইছো। তার মানে একবার যোগ করছো, যত যোগ করছো 1 যোগ করছো, তুমি ওই একটা আবার বিয়োগ করে দিছো। তাহলে দেখো আমাদের কত? 0.21। বাট এখন দেখো তোমার প্রত্যেকটা অপশন পার্সেন্টেজে আছে, তাহলে তুমি এটা পার্সেন্টেজে নিতে গিয়ে কি করতে হবে? জাস্ট 100 দ্বারা গুণ করে দাও, তার মানে 121%, 121%, ঠিক আছে? এখন দেখো 121%, এই প্রশ্নটা যদি তোমাকে বলতো এখানে যে ভাই গতিশক্তি বৃদ্ধি পাবে, না বলে তোমাকে যদি বলতো ভাই কত হবে, গতিশক্তি কত হবে, তাহলে কিন্তু 121% হইতো। তাহলে কিন্তু 121%, ও সরি এই 121 কেন, সরি, আরে দুঃখিত। সো এখানে দেখো তাহলে তো আমাদের ডিরেক্ট 21%ই আসতেছে। অ্যান্সার তো আমাদের পেয়ে গেছে, অ্যান্সার তো আমরা পেয়ে গেছি 21%। ওকে, দেখো আলটিমেটলি যদি বলতো কত হবে,
যদি বলতো কত হবে তাহলে এই যে প্রথম অবস্থায় যত পাইছিলাম দেখো 1.21 না, এটাকে পার্সেন্টেজে নিলে কি হবে 121। যদি বলতো কত হবে তখন হইতো কিন্তু 121%। দেখো তো সবাই বাচ্চারা বুঝছো কিনা, সবাই বুঝছো কিনা? এই টেকনিকটা কিন্তু অনেক জোস, এই টেকনিকটা কিন্তু অনেক জোস। দেখো তোমরা ডিরেক্ট সূত্র দিয়ে হয়তো সমাধান করো এটা, যে ভাই আমরা তো E ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কোয়ার, তাহলে শক্তির সাথে ওমেগার বর্গের সমানুপাতিক সম্পর্ক। সো এইভাবে আমরা এইভাবে ভেঙে ভেঙে করি। সো সূত্রর কোনো দরকার নাই ভাই, সূত্রর কোনো দরকার নাই, সূত্রর কোনো দরকার নাই। তুমি জাস্ট দাস এই টেকনিক দিয়ে যে কোনো পার্সেন্টেজের ম্যাথ সমাধান করতে পারবে, যে কোনো অধ্যায়ের যে কোনো পার্সেন্টেজের ম্যাথ। দাস মানে কি? ডি ফর ডিভিশন, তার মানে আমরা ওই পার্সেন্টেজকে ভাঙাই নিব, 100 দ্বারা ভাগ করে দিব, তারপরে এডিশন 1 যোগ করব, তারপরে আবার কি স্কোয়ার, ওইটাকে স্কোয়ার করে দিব, তারপরে কি সাবট্রাকশন আবার 1 বিয়োগ করে দিব, যত আসবে ততই অ্যান্সার। কেমন লাগলো টেকনিকটা, কেমন লাগলো সবাই বলো তো দেখি, টেকনিকটা কেমন, টেকনিকটা কেমন লাগলো আপনাদের বলেন দ্রুত দ্রুত, টেকনিকটা আপনাদের কেমন লাগছে, টেকনিকটা কেমন? হ্যাঁ, পিডিএফ কই পাবো সামির? এই পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হয়, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ওকে, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এখন আবার বললো না যে ভাই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কই পাবো, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তো আমি সব জায়গায় দিয়ে দিই, দাও তবুও তোমাদেরকে কমেন্ট সেকশনে আবার দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। দেখো এই যে আমি এখনই তোমাদেরকে কমেন্ট করে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক। ওকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আবার বুঝান, আবার বুঝাবো বলে, হাই আল্লাহ, আবার বলে বুঝাবো। এত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাইলাম তবুও আলটিমেটলি সহজ লাগছে। আর জোস, ঠিক আছে দেখো আবার বুঝাই দিচ্ছি, কোনো প্যারা নাই মুন্না ভাইয়া, আলটিমেটলি কোনো বিরক্ত হবো না, যতক্ষণ পর্যন্ত বুঝো নাই তোমার কমেন্ট সেকশন খোলা, তুমি অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাকে বুঝায় ছাড়বো ইনশাল্লাহ। দেখো খুব সোজা পার্সেন্টেজের যে কোনো ম্যাথ টেকনিক হচ্ছে দাস। কি ভাইয়া? ডি ফর ডিভিশন মানে ভাগ করতে হবে, এ ফর এডিশন মানে যোগ করতে হবে, এস ফর স্কোয়ার মানে স্কোয়ার করে দিতে হবে, এস ফর সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ করে দিতে হবে। এই সাবট্রাকশন মানে কিন্তু বিয়োগ, ঠিক আছে? এটা অনেকেই হচ্ছে অভ্যস্ত না, সো আমি একটু লিখে দিই। দেখো তাহলে কি ডি ফর ডিভিশন মানে ওই পার্সেন্টেজটাকে ভাগ করে দিতে হবে, তাহলে পার্সেন্টেজ যেহেতু আছে তাহলে সবসময় 100 দ্বারা ভাগ করতে হবে, 100 দ্বারা ভাগ করো, শূন্য শূন্য কাটা, ফলাফল 0.1 আসলো। তারপর এডিশন 1 যোগ করতে হবে, 1 যোগ করে দিলাম 1.1, তাহলে স্কোয়ার করো, 1.1 কে স্কোয়ার করলে 1.21, আবার সাবট্রাকশন বিয়োগ করো, কত বিয়োগ করবে? যে 1 যোগ করছিলে 1 বিয়োগ করে দাও, তাহলে কত আসবে? 0.21। এটাকে সবগুলো যেহেতু পার্সেন্টেজ এককে আছে তাহলে পার্সেন্টেজ এককে নিয়ে যাও 21%, এইটাই আনসার। বুঝছো রে? যারা বুঝো নাই এখনো, যারা বুঝো নাই বুঝছো? ভাইয়া অন্য চ্যাপ্টার পড়ান, এইটা ভালো লাগে না। হাই হাই, ভালো লাগে না কেন? মুন্না ভাইয়ের ক্লাস করার পরও তুমি যদি বলো যে ভাই আমার কঠিন লাগে, তাহলে তো আলটিমেটলি কি করব? তাহলে আর কি করবো রে? ধরো আমি কিভাবে পড়াই, আমি তোমাদেরকে বারবার করে বলি, যতই তোমার আগে পড়া থাকুক আর না থাকুক, তোমার আগে যতই গ্যাপ থাকুক না কেন, আমি একদম রুট লেভেল থেকে পড়াই ইনশাল্লাহ। আমার ক্লাস তো না বুঝার কথা না। তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বাকিরা বলো তো দেখি। এখানে তো অনেক ধরনের স্টুডেন্ট আছো যে ভাই আগে অনেক ভালো মতো পড়ছো, আগে টুকটাক পড়ছো, আগে কিছুই পড়ো নাই। আমি জানি সব কোয়ালিটির স্টুডেন্টই আসো, আমার ক্লাস কি বা কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? এরকম তো হওয়ার কথা না। চলো তাহলে নেক্সটে চলে যাবো। যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, সো তোমরা আলটিমেটলি সেখানে যুক্ত হয়ে যেতে পারো। চলো দেখো নেক্সটে যাবো আমরা। দেখো কি বলছে, যে একটা পাতলা বৃত্তাকার চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। দেখো জড়তার ভ্রামকের বিভিন্ন কন্ডিশন আছে ভাই, জড়তার ভ্রামকের অনেকগুলান কন্ডিশন আছে, জড়তার ভ্রামকের কি অনেকগুলান কন্ডিশন আছে। এই কন্ডিশনগুলো মুখস্থ রাখতে হয়, এই কন্ডিশনগুলো কি ভাইয়া মুখস্থ রাখতে হয়, এই কন্ডিশনগুলো কি ভাইয়া মুখস্থ রাখতে হয়। যেমন আমাদের যদি বলে যে চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে, তখন আমাদের অ্যান্সার হয় 1/4 mr²। দেখো বেসিক সূত্রটা কি, যে ভাই mr², বাট এটার কন্ডিশন বেঁধে হাফ mr² হয়, 1/4 mr² হয়, আরো অনেক ধরনের হয়। এখন আমরা চলো কন্ডিশনগুলো দেখে ফেলি। সো এটা ডিরেক্ট মুখস্থ, এই কন্ডিশনগুলো কি করতে হবে ভাই? ডিরেক্ট মুখস্থ। এখানে ম্যাথমেটিক্স আসে না, ডিরেক্ট সূত্রগুলো নিয়ে পরীক্ষা আসে। দেখো কত ধরনের সূত্র আসতে পারে, দেখো আমি তোমাদেরকে চার্ট করে সবগুলান স্লাইডে অন্তর্ভুক্ত করছি। সো এই জিনিসগুলান ভাইয়া একটু মনে রাখতে হবে। দেখো এখানে আমি সবকিছুই দিয়ে দিয়েছি, যে ভাইয়া একটা দণ্ডাকার বস্তু থাকলে, দেখো আমি তোমাকে যদি একটু কালার চেঞ্জ করে নেই, দেখো একটা দণ্ডাকার বস্তুর মাঝ অক্ষ বরাবর যদি ঘূর্ণায়মান থাকে, তাহলে আমাদের 1/12 ml² যদি এক পাশে থাকে, তাহলে আমাদের কি ভাই 1/3 ml²। সো এইভাবে আমি প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে খুব সুন্দর মতো দিয়ে দিয়েছি। আমি একটু দাগাই দিচ্ছি, তোমাদের কাছে তো দাগানো স্লাইডের পিডিএফটা ক্লাস শেষেই চলে যাবে। সো আমি দাগাই দিচ্ছি কোনটা কোনটা গুরুত্বপূর্ণ। সো তোমরা হচ্ছে স্টার মার্কগুলো ভালো মতো দেখবা, এটা গুরুত্বপূর্ণ আছে, এটা গুরুত্বপূর্ণ আছে। তারপরে হচ্ছে সিলিন্ডার তেমন গুরুত্বপূর্ণ না। তারপরে হচ্ছে এইটা না, গুরুত্বপূর্ণ না। এই যে এইটা গুরুত্বপূর্ণ আছে, এটা গুরুত্বপূর্ণ না, এটা না না।
এমবের ফাঁপা গোলক এটা একটু আছে দেখবা। দেখো আমি জাস্ট অল্প কয়েকটা তোমাদেরকে স্টার মার্ক দিয়ে দিচ্ছি, অল্প কয়েকটা স্টার মার্ক দিয়ে দিচ্ছি, জাস্ট খালি তোমরা এই জিনিসগুলো একটু দেখবা। এই যে এইটা অলরেডি ডিইউতে একবার প্রশ্ন আসছিল, সো আমি এটাও লিখে দিলাম। তারপরে 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 নিরেট গোলক। নিরেট গোলক মানে কি জানো? নিরেট গোলক, এই যে নিরেট মানেই কিন্তু পৃথিবী। তোমাকে এই প্রশ্নটা তোমাকে বলতে পারে যে ভাই পৃথিবীর জড়তার ভ্রামক কত? পৃথিবীর জড়তার ভ্রামক নির্ণয় সূত্র হচ্ছে 2/5 mr²। আবার নিরেট গোলক এটা দিয়েও আসতে পারে, একই কথা। সো দেখো অল্প কয়েকটা তোমাকে স্টার মার্ক করে দিছি, অল্প কয়েকটা স্টার মার্ক করে দিছি ভাই। দেখো এই যে 1 2 3 4 5 6 7, 7টা দিছি শুধুমাত্র। এই 7টা জাস্ট একটু দেখবা, অনেকগুলান কিন্তু আছে। এই স্লাইডটা আমি মার্ক করে দিলাম, এইগুলান অবশ্যই অবশ্যই দেখবা। ওকে আচ্ছা, তো চলো নেক্সটে যাবো আমরা। নেক্সটে যাবো, দেখো কি বলছে যে ভাইয়া নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক হলে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? দেখো এই জিনিসটা কিন্তু একটু বড়, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু বড়, এই প্রশ্নটা দেখো একটু কনসেপচুয়াল এবং একটু বড়। সো আমরা একদম ধরে ধরে সমাধান করি। চলো দেখো এখানে কি বলছে, নির্দিষ্ট ভরের একটা চাকতির ব্যাসার্ধ অর্ধেক করছে। কি করছে ভাই? ব্যাসার্ধ অর্ধেক করে ফেলছে। ব্যাসার্ধ অর্ধেক করছে, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তাহলে কত গুণ হবে? তাহলে জড়তার ভ্রামকের সূত্র কি ভাই? যে আমরা আলটিমেটলি দেখো একটা চাকতির যেহেতু বলা আছে, তাহলে চাকতির বেলায় আমরা কি হাফ mr² জানি। এটা কন্ডিশন তোমাকে মুখস্থ রাখতে হবে ভাই, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাদের কি ভাই, এই ব্যাসার্ধ তো চেঞ্জ করে ফেলছে, অর্ধেক করে ফেলছে, তার মানে m/2²। তাহলে দেখো এখানে হাফ m ইন্টু অবস্থায় থাকতেছে 1/4 r²। তার মানে এই যে r², 2k² করলে 4, যেহেতু ভাগ আছে তাহলে 1/4। তাহলে এটাকে সাজাই লেখো যে 1/4 ইন্টু হাফ m/²। তাহলে দেখো এই হাফ m/² মানে কি ভাই? আই না? তাহলে আলটিমেটলি আমাদের কি আসছে 1/4 ইন্টু অবস্থায় জড়তার ভ্রামক আই। তাহলে আমাদের জড়তার ভ্রামকের কত হবে? 1/4 হবে। অর্থাৎ ফ্যান্টাস্টিক ভাবে ক নাম্বারটা রাইট আনসার। খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ বা কনসেপচুয়াল একটা প্রশ্ন, একদম সহজ একটা জিনিস। সবাই বুঝছো? সবাই বুঝছো ভাইয়া? সবাই বুঝছো ভাইয়া? আমি 26-এর স্টুডেন্ট, হ্যাঁ সমস্যা নাই। 26 25 ইভেন তোমরা যারা আলটিমেটলি এসএসসি দিচ্ছ 27ও করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করতেছি, একটু ওয়েট করো ভাই। কেউ আছে? একটু ওয়েট করো ভাইয়ারা, একটু ওয়েট করো, এক্ষুনি চলে আসবো। সারাদিন আমাদের ক্লাস চলে তো এই জন্য ব্যাটারির চার্জ হঠাৎ করেই শেষ হয়ে যায়। সো একটু আলটিমেটলি ওয়েট করেন, এখনই চলে আসবো আমরা। ওকে ওকে, একটু ওয়েট করেন ভাইয়া। প্রবলেম ভাইয়া দেখা যাচ্ছে না। হ্যাঁ ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, ঠিক আছে? ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে, একটু জাস্ট ওয়েট করেন। এই 30 সেকেন্ডের মধ্যে ঠিক হয়ে যাবে। ব্যাটারির আলটিমেটলি চেঞ্জ করতেছে। ওকে, মাঝে মাঝে এই যে চার্জ শেষ হয়ে যায়, টানা ক্লাস চলে তো আমাদের স্টুডিওতে, সো এই জন্য আলটিমেটলি তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। ওকে আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা কি ক্লাস? এইচএসসি ক্যান্ডিডেটের জন্য। এটা হচ্ছে এইচএসসি ক্যান্ডিডেটের হচ্ছে সায়েন্স থেকে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য পদার্থ বিজ্ঞান ক্লাস। ওকে, এইচএসসি 25 26 সবাই করতে পারবা। এইচএসসি 25 এবং 26 সবার জন্য ক্লাস এটা। ওকে 25 26 সবার জন্য ক্লাস। সো আলটিমেটলি সবাই করতে পারবা। ভবিষ্যৎ দেখতেছেন স্লাইডে? আরে জোস
ভবিষ্যৎ কি অন্ধকার? অন্ধকার না, অন্ধকার না, তোমাদের পাশে আইজ এডুকেশন আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদেরকে আলটিমেটলি রেজাল্টটাকে A+ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। ওকে, সো একটু অপেক্ষা করো, 1টা মিনিটের মধ্যে আমরা চলে আসব। এত সময় লাগতেছে কেন? এক্ষুনি চলে আসবো আমরা। কেউ চলে যাবে না ক্লাস থেকে, কিন্তু চলে গেলে মাইরাসে, চলে গেলে মাইরাসে, ঠিক আছে? কেউ চলে যাও না, জাস্ট তোমরা আমাকে 1টা মিনিট সময় দাও, 1টা মিনিট সময় দাও। আলটিমেটলি এখনই চলে আসতেছি আমরা। এই যে চলো একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে। আমি যে 1 2 3 বলবো, দেখবা যে আমরা চলে আসবো, ঠিক আছে? সো দেখেন তোমাদের একটা, আমরা হচ্ছে কাউন্টডাউন করবো, কাউন্টডাউনের মধ্যেই চলে আসতেছি ইনশাআল্লাহ। ওকে, সো দেখো এই তো চলে আসছি, চলে আসছি, চলে আসছি। ওকে, দেখছো চলে আসছি আমরা। সো ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, সায়েন্সের, হ্যাঁ সায়েন্সের আলটিমেটলি তাহলে কোনো সমস্যা নাই। তোমাদের পাশে মুন্না ভাইয়া আছে, তোমাদের পাশে আই এডুকেশন আছে ইনশাআল্লাহ। তোমাদের পুরো সিলেবাসটা আমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করে দিব এবং তোমরা খুব সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্টে ইনশাআল্লাহ প্লাস পাবা। ওকে, আচ্ছা, সো চলো। ওকে 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 ওকে, সো এই জিনিসটা তো বুঝছো তাই না? এই প্রশ্নটা বুঝছো? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। এই প্রশ্নটা কি সবাই বুঝছো? এই প্রশ্নটা কি সবাই বুঝছো? ভাই একটু হচ্ছে জুম আউট করতে হবে, এই যে সাইডের একটু হালকা কেটে গেছে। সবাই বুঝছো? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। একটু বলেন তো ভাইয়া, সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। যেহেতু ক্যামেরা অফ ছিল, যদি কারো অসুবিধা থাকে সেটা বলতে পারো, আর যদি সবাই বুঝে থাকো তাহলে বলতে পারো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সটে চলে যাবো। দ্রুত 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 একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার কিনা। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না, দ্রুত বলেন, দ্রুত বলেন। ওকে, আচ্ছা, এই তো, ইয়েস, ঠিক আছে, ধন্যবাদ। চলো নেক্সটে তাহলে চলে যাবো, ঠিক আছে? নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া নিচের কোন সম্পর্কটি সঠিক। এইটা না অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা তোমাদের এডমিশন টেস্টের জন্য। অর্থাৎ এই যে এই ভ্যাট মানে কিন্তু ওই যে সরকার প্রদত্ত ভ্যাট না, ভার্সিটি এডমিশন টেস্ট, ঠিক আছে? সো দেখো এটা কিন্তু তোমার হচ্ছে রিসেন্ট সালেই হচ্ছে ফার্স্টে আসছিল। সো একটু ভালো মতো দেখো এখানে কি বলছে যে ভাইয়া আলটিমেটলি L = R × F। দেখো আমি তোমাকে একদম সহজ একটা টেকনিক শেখাই, তোমরা আলটিমেটলি উত্তর করতে থাকো, আমি তোমাদেরকে দেখাই। দুইটা সূত্র গুরুত্বপূর্ণ সব থেকে। সো আমরা কি জানি যে রৈখিকে আলটিমেটলি F বল প্রকাশ করা হয়, বাট কৌণিকে R দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো আমরা টাউ = লিখতে পারবো যে ভাইয়া R × F, এইটা সূত্র। আবার রৈখিকে আমাদের ভরবেগকে P দ্বারা প্রকাশ করা হয়, কৌণিককে L দ্বারা প্রকাশ করা হয়। তাহলে L = লিখতে পারবো R × P। সো এই দুইটা না অনেক গুরুত্বপূর্ণ সূত্র, যে কোনো একটা বারবার পরীক্ষায় আসে, যে কোনো একটা ভাইয়া বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, সো দেখো আলটিমেটলি এইখানে এই পার্টটাকে কি বললাম আমরা? এই পার্টটা তো কৌণিক, এই পার্টটা কি ভাইয়া? কৌণিক। আর এই পার্টটা কি? এই পার্টটা কিন্তু দেখো পুরোটাই রৈখিক। এই পার্টটা কি? রৈখিক। এই পার্টটা কি ভাইয়া? আমাদের রৈখিক। তার সাথে আমাদের কি আরটা ভেক্টর গুণ করছে, অর্থাৎ ক্রস গুণ, ক্রস গুণ, বা এটাকে আমরা ভেক্টর গুণ করে দিছি। সো এইটাই হচ্ছে মনে রাখার টেকনিক, যে ভাই কৌণিক রৈখিক জাস্ট আর ক্রস গুণ করে দিবা বা ভেক্টর গুণ করে দিবা, ঠিক আছে? তাহলে আমাদের L = R × P কোথায় আছে বাবা? দেখো তো, দেখো এই যে ভুলে আবার এটা দাগাই না, দেখো F এখানে টাও থাকার কথা, বাট এখানে L চলে আসছে, হবে না, ঠিক আছে? আবার এখানে কিন্তু দেখো F × R, এটাও হবে না, এটাও হবে না ভাই, এটাও হবে না। দেখো আমি যদি এইভাবে চাইলে এইভাবে লিখতে পারবো না কিন্তু, যে ভাই টাউ = F × R, এইভাবে আমি লিখতে পারবো না, তাহলে পুরো মান চেঞ্জ হয়ে যাবে। কারণ এই ক্রস গুণফলের মান কিভাবে বের করি আমরা? নির্ণায়ক পদ্ধতিতে, এভাবেও লেখা যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের কি হবে ভাইয়া? আমাদের L = R × P, অর্থাৎ আমাদের গ নাম্বারটা রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের কি ভাইয়া? গ নাম্বারটা রাইট অ্যান্সার। এই তো সবাই পারছো, সবাই পারছো যে ভাইয়া সি নাম্বার আর জোস, এই তো সবাই পারছি আমরা। কি ভাইয়া? সি নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, ধন্যবাদ। সো দেখো আমি তোমাদেরকে একটা আসছে, এখান থেকে আরো একটা তোমাকে বলে দিলাম, এই দুইটার মধ্যে ইনশাআল্লাহ যে কোনো একটা বারবারই আসে। সো এখন দেখো তোমাকে আরো একটা জিনিস দেখাই, রৈখিক কৌণিকের মধ্যে সম্পর্কগুলো ডিরেক্ট সূত্রে এইভাবে হয়। তাহলে রৈখিককে আমরা ভি কে আলটিমেটলি দেখো আমরা হচ্ছে বেগকে ভি দ্বারা প্রকাশ করি, আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি, কৌণিক, ঠিক আছে? আবার এ কে ত্বরণকে রৈখিক, আবার কৌণিকে কি দ্বারা? আলফা দ্বারা প্রকাশ করি। আবার সরণকে এস দ্বারা প্রকাশ করি, কৌণিকে কি? থিটা দ্বারা প্রকাশ করি। এখন সবগুলোর সাথে তুমি আর এর আগে কি করছিলাম ভাইয়া? ভেক্টর গুণ, এখন তুমি স্কেলার গুণ করে দিবা, অর্থাৎ ডট গুণ, ডট গুণ, ডট গুণ বা স্কেলার গুণ করে দিবা, ডট গুণ বা স্কেলার গুণ করে দিবা। দেখো দুইটা ফরমেশন আছে,
দুইটা ফরমেশন আছে ভাই, একবার ডট গুণ করতে হয়, একবার আমাদের হচ্ছে ভেক্টর গুণ করতে হয়, ঠিক আছে? ডট গুণ ভেক্টর গুণ। তাহলে দেখো এই যে প্রত্যেকটাই একটা করে সূত্র হয়ে গেছে কিন্তু ভাইয়া, প্রত্যেকটাই একটা করে সূত্র হয়ে গেছে, বুঝছেন রে? এইগুলা ডিরেক্ট সূত্র আকারে এমসিকিউতে আসে। কি ভাইয়া? ডিরেক্ট সূত্র এমসিকিউতে আসবে ইনশাআল্লাহ। দেখো একটু পরেই আমরা কিন্তু পাবো, যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনতেছো তারা আলটিমেটলি একটু পরেই এটার প্রমাণ পাবা। যারা মনোযোগ দিয়ে কথা শুনতেছো ভাই তারা একটু পরেই প্রমাণ পাবা, ওকে? একটু পরেই প্রমাণ পাবা, একটু পরেই কি পাবা? প্রমাণ পেয়ে যাবা, ওকে? সো এই সূত্রগুলো মনে রাখবা, ভি ইকুয়াল টু ওমেগা আর, এ ইকুয়াল টু আলফা আর, এস ইকুয়াল টু আর থিটা। খুবই 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 গুরুত্বপূর্ণ। নেক্সটে আসো, কৌণিক ভরবেগের একক কোনটা? ভাই কৌণিক ভরবেগ একটু আগে শিখলাম কি, যে এল ইকুয়াল টু আর ক্রস পি, তাই না? তাহলে পি ফর কি লিখতে পারো? পি এম ভি না ভরবেগ। তাহলে দেখো আলটিমেটলি আর এর এককটা কি? আর এর একক মিটার, আর এখানে এম এর একক কি ভাই? কেজি, আর ভি এর একক কি? এম এস ইনভার্স 1 বেগের একক। তাহলে দেখো এটাকে জাস্ট খালি সাজাই লেখো, এম কেজি দুইটা এম, তার মানে মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। তাহলে এটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। সো দেখো তো সবাই একটু বলেন কোনটা রাইট অ্যান্সার হবে? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 1। এই যে ফ্যান্টাস্টিক ভাবে একদম লাস্ট ওয়ান, ডি নাম্বার। পাওয়ার খেয়াল রাখতে হবে, দেখো কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 দেওয়া আছে, ঠিক আছে? সো পাওয়ার প্লাস না মাইনাস, 1 না 2, এগুলো খেয়াল রাখতে হবে। একক এবং মাত্রা অবশ্যই পাওয়ার সব সময় খেয়াল রাখতে হয়। একক এবং মাত্রা কি করতে হয় রে? অলওয়েজ পাওয়ার খেয়াল রাখতে হয়। একক এবং মাত্রা কি রাখতে হয় ভাইয়া? অলওয়েজ পাওয়ার খেয়াল রাখতে হয়, বুঝছো? অলওয়েজ পাওয়ার খেয়াল রাখতে হয়, বুঝছো ভাইয়ারা? বুঝছেন বুঝছেন বুঝছেন? এই তো সবাই ডি নাম্বার ডি নাম্বার ডি নাম্বার, আরে জো সবাই পারছো, ধন্যবাদ। নেক্সটে চলে যাবো। দেখো কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়? দেখো প্রশ্ন যখন আমরা পড়বো না, তাড়াহুড়া করলে কিন্তু ধরা খেয়ে যাবা। আমরা মাঝে মাঝে বলি, মনে এইভাবে তাড়াহুড়া করে পড়ি যে কৌণিক ভরবেগের ক্ষেত্রে কোনটি সঠিক নয়, যে কথাটা আছে মাঝে মাঝে আমরা খেয়ালই করি না। সো তাড়াহুড়া করা যাবে না ভাই, প্রশ্নটাকে মনোযোগ দিয়ে ভালো মতো ঠান্ডা মাথায় পড়তে হবে। দেখো কৌণিক ভরবেগের জন্য সঠিক নয় কোনটা? কৌণিক ভরবেগের জন্য সঠিক নয়, এই যে খুব সুন্দর মতোই আমরা দেখতে পাচ্ছি খ নাম্বারটা। ভাই খ নাম্বারটা কেন সঠিক নয়? এল ইকুয়াল টু এম আর ওমেগা স্কয়ার, এটা কেন না ভাই? এটা হচ্ছে কৌণিক আমাদের বলের সূত্র। দেখো আমরা কৌণিক বলের সূত্র কি জানি, যে ভাইয়া এফসি ইকুয়াল টু আলটিমেটলি, ধরো আমি তোমাদেরকে একদম বেসিক থেকেই বুঝাই, তোমরা যারা আলটিমেটলি এই সূত্রটা কিভাবে আসছে বুঝো নাই তারা দেখো, এই রৈখিক বলের সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ। তাহলে ভাই এখন যদি কৌণিকে নিয়ে যেতে চাই, তাহলে এফসি সেন্ট্রাল ফোর্স এম এসি, তাহলে কৌণিক ত্বরণ লাগবে। তাহলে দেখো একটা বৃত্তাকার পথে ভি বেগে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যদি ঘুরি, তাহলে কৌণিক ত্বরণ নির্ণয়ের সূত্র কি? এস ইকুয়াল টু ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে বলের সূত্র কি হবে? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এখন আমাদের ওমেগা আনতে হবে, আমরা একটু আগে শিখলাম ভি ইকুয়াল টু ওমেগা আর। তাহলে মান বসাই দাও, তাহলে ভি ওমেগা স্কয়ার আর স্কয়ার ডিভাইডেড বাই আর। এই যে এই আর আর এই একটা আর কাটা, তার মানে এম ওমেগা স্কয়ার আর। এটা কার সূত্র বাবা? এটা কার সূত্র? আমাদের কৌণিক বলের সূত্র, ঠিক আছে? সো আলটিমেটলি কেন্দ্রমুখী বল, এটাকে বলি আমরা কি? কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষায় সূত্র আকারে আসতে পারে। দেখো আমি কিভাবে এটা আসছে সুন্দর মতো বুঝাই দিলাম। তার মানে এইটা এল হবে না ভাই, যদি এফ সি থাকতো বা এফ থাকতো তাহলে আমরা বুঝতাম যে রাইট অ্যান্সার, ঠিক আছে? তার মানে সঠিক নয়, মানে ভুল কোনটা? ভুল হচ্ছে ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা, বুঝছো সবাই? ভুল কোনটা? খ নাম্বারটা। ভুল কোনটা? খ নাম্বারটা, বুঝছো? দেখো এই সূত্রটা কিভাবে আসছে সেই বেসিক কনসেপ্টটাও আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম, সেই বেসিক কনসেপ্টটাও ক্লিয়ার করে দিছি। তাহলে চলো 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 নেক্সটে চলে যাবো আমরা। দেখো নেক্সটে কি বলতেছে, যে ভাই কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটা? দেখো একক এবং মাত্রা, প্রত্যেকটা জিনিসের একক মাত্রা খুবই গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই অবশ্যই তোমাকে জানতে হবে। প্রত্যেকটা জিনিসের একক মাত্রা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, একক মাত্রা অবশ্যই অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, ওকে? একক মাত্রা তোমাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে দেখো আমাদের কৌণিক ভরবেগের মাত্রা কি ভাই? কৌণিক ভরবেগের সূত্র একটু আগে কি পাইলাম, যে এল ইকুয়াল টু আর ক্রস পি। তাহলে দেখো ভাই পি মানে কি? এম ভি, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা এল এর আলটিমেটলি মানে দৈর্ঘ্যর মাত্রা কি? লেন্থ মানে বড় হাতের এল। তাহলে এখানে এম বড় হাতের এম, আলটিমেটলি মাস মানে ভর এম, তার ভি হচ্ছে এল টি ইনভার্স 1। তাহলে এটাকে আমরা এল টি স্কয়ার টি ইনভার্স 1। তাহলে এম এল আমরা এম এল স্কয়ার টি ইনভার্স 1, ঠিক আছে? সো দেখো তো এম এল স্কয়ার টি ইনভার্স 1 কোথায় আছে? এম এল স্কয়ার টি ইনভার্স 1, গ নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। দেখছো জাস্ট তুমি সূত্র থেকে নিয়ে আসতে পারবা, জাস্ট তুমি আরাফাত ভুল করা যাবে না, এম এল স্কয়ার টি ইনভার্স 2 না, এম এল স্কয়ার টি ইনভার্স 2 না, দেখো এই যে টি ইনভার্স 1। সো আমি বারবার করে বলছি একক এবং মাত্রা, একক এবং মাত্রা যখন তোমরা দাগাবা, একক এবং মাত্রা যখন তোমরা দাগাবা ভাইয়া, তখন কিন্তু পাওয়ার খেয়াল রাখতে হবে, ওকে? তো সি নাম্বার সি নাম্বার সি নাম্বার, সবাইকেই ধন্যবাদ। এই ক্লাসের পার্টিসিপেন্ট হঠাৎ করে কমে গেল কেন? উপস্থিতি কমে গেল কেন? সবাই একটু ধুমায়া ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দাও তো আবার, সবাই একটু ক্লাসটা ধুমায়া ক্লাস শেয়ার এবং মেনশন করে দাও, সবাই দ্রুত
সবাই দ্রুত একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন তো, একটু মেনশন করেন ক্লাসের উপস্থিতি কমে গেছে কেন হঠাৎ করে, বুঝলাম না। এত কষ্ট করি তোমাদের জন্য, ক্লাসে উপস্থিতি কমে গেলে তো ভাইয়া খুব কষ্ট পাই। তো সবাই একটু দ্রুত ধুমায় একটু শেয়ার এবং মেনশন করেন দ্রুত। দেখেন পরবর্তীতে কি বলছে যে ভাই কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কোনটির সমান। দেখো আমরা পার্ট 1 ক্লাসে একটা জিনিস পড়ছিলাম যে ভাই ভরবেগের পরিবর্তন আমাদের বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, ভরবেগের পরিবর্তনের সমান। এই কনসেপ্টটা আলটিমেটলি দেখো এটা কিন্তু আমরা বিগত ক্লাসে পড়ছিলাম পার্ট 1 ক্লাসে। বাট দেখো আলটিমেটলি অনেকেই যে ভরবেগ যেহেতু আছে, তোমরা অনেকেই দেখা মাত্রই যে ভাই বলের ঘাত তার মানে বল, এই যে তোমরা অনেকেই ভুলবশত তোমরা এই যে এইটা খ নাম্বারটা দাগাই দিতে পারো, কিন্তু এইটা কিন্তু আলাদা। দেখো তোমাকে বলে দিচ্ছে ভাই কৌণিক ভরবেগ, আর এটা শুধুমাত্র কি ছিল খালি ভরবেগ মানে রৈখিক ভরবেগ। এটা কি, এটা হচ্ছে তোমার রৈখিক ভরবেগ। তাহলে দেখো আর আবার বলছে যে ভাই পরিবর্তনের হার, এটা কিন্তু পরিবর্তনের হার, পরিবর্তন না। হার মানে কি, অবশ্যই টি দ্বারা ভাগ হয়, সামথিং টি দ্বারা যদি ভাগ করো তাহলে ওই জিনিসটার হার পাওয়া যায়। ঠিক আছে, সো এই দুইটা কনসেপ্ট কিন্তু আলাদা আলাদা, তোমাকে বুঝতে হবে। এই দুইটা কনসেপ্ট কিন্তু আলাদা আলাদা, যে ভাই ভরবেগের পরিবর্তন আর ভরবেগের পরিবর্তনের হার, এই জিনিসটা কিন্তু টোটালি আলাদা। সো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কোনটির সমান, সবাই বলো দেখি। এই তো মুনতাহা সবার আগে অ্যানসার করছো, এই তো তোমরা বাকি সবাই একটু উত্তর করো দেখি কে সবার আগে পারো। সবাই একটু উত্তর করেন দেখি ভাইয়া কে সবার আগে পারেন। মুনতাহা অলরেডি অ্যানসার করে ফেলছো, দেখি সবার আগে কমেন্ট করো দেখি, তারপরে আমি উত্তর বলে দিচ্ছি। ঠিক আছে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কিসের সমান ভাইয়া, টর্কের সমান। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ক নাম্বারটা কিন্তু রাইট অ্যানসার। এখন টর্কের অপর নাম কেউ বলতে পারবা, এই টর্কের অপর নাম কেউ বলতে পারবা, টর্কের অপর নাম কেউ বলতে পারবা ভাই, টর্কের অপর নাম কেউ বলতে পারবা, টর্কের অপর নাম কেউ বলতে পারবা। এই টর্কের জায়গায় তোমাদেরকে দ্বন্দ্বের ভ্রামকও থাকতে পারে। ঠিক আছে, টর্কের জায়গায় তোমাকে দ্বন্দ্বের ভ্রামকও থাকতে পারে, দ্বন্দ্বের ভ্রামক থাকতে পারে। ঠিক আছে, টর্ক দ্বন্দ্বের ভ্রামক একই জিনিস, তাহলে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক। ওকে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে ভাইয়া, আচ্ছা তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাবো। হ্যাঁ সবাই ঠিক করছো, ক নাম্বার, ধন্যবাদ। নেক্সটে আসো, যে দুটি বস্তুর নিজ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যথাক্রমে একটা হচ্ছে আই আর একটা হচ্ছে 2i, তার মানে এটা হচ্ছে i1 এর মান, এটা হচ্ছে i2 এর মান। বুঝলাম, যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয় তাহলে দেখো ভাই ঘূর্ণন মানে কৌণিক গতিশক্তি, তোমাকে অবশ্যই বলে দিছে ঘূর্ণন মানেই কৌণিক ব্যাপারটা আসবে। তাহলে তোমার কৌণিক ভরবেগের অনুপাত, তার মানে L1:L2 এর মান কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে দেখো আমাদের যেহেতু গতিশক্তি সমান, তার মানে এই প্রশ্ন মতে আমরা E1 = U2 বলতে পারবো। তাহলে ঘূর্ণন বা কৌণিক গতিশক্তির সূত্র কি জানি আমরা, 12I⍵², তার মানে I1 ω1², এখানেও হবে 12I2 ω2², উভয় পাশে হাফ আছে, কেটে দাও। তাহলে দেখো এখানে আমরা যদি ভাই ω1 ডিভাইডেড বাই ω2, যেহেতু দুইটারই উপরে স্কয়ার আছে একবারই হোল স্কয়ার করে দিলাম, তাহলে কি আসবে I2 ডিভাইডেড বাই I1 আসবে। তাহলে I2 এর মান কত দেখো তো, 2i, আর এখানে আমাদের I1 এর মান কত ভাই, i, তাহলে এখানে কেটে দাও। তাহলে দেখো ω1 ডিভাইডেড বাই ω2 কত আসতেছে ভাই, √2, স্কয়ারটা পার করে দিলাম, √2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমরা আসলো। এখন দেখো আমাদের কি বলছে, কৌণিক ভরবেগ L, তাহলে L এর সাথে আমরা কি জানি, L এর সম্পর্ক কি, I⍵ না ভাইয়া, I⍵ না। তাহলে দেখো আলটিমেটলি এখন দুইটারই অনুপাত সমান আমরা বলতে পারবো, তার মানে L1 ডিভাইডেড বাই L2 = I1 ω1 ডিভাইডেড বাই I2 ω2। ঠিক আছে, এখন I1 এর মান কত ভাই, i, I2 এর মান কত ভাই, 2i, ω1 ডিভাইডেড বাই ω2, এটা মান আগেই বের করে নিছি দেখো, √2, তাহলে √2 বসাই দাও। তাহলে এই i কাটা, তাহলে আমরা একটা সিঙ্গেল 2 কে দুইটা √2 লিখতে পারি। তাহলে এখানে যদি দুইটা √2 লিখি, তাহলে দেখো একটা √2 কাটা, তাহলে আমাদের আসতেছে 1 ডিভাইডেড বাই √2, তাহলে আমাদের কত আসবে, 1:√2, তার মানে খ নাম্বারটা। দেখো এই যে ভুল করে গ নাম্বার দাগা যাওয়া যাবে না, √2:1 না, কিন্তু 1:√2। খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ, এবং ভেরি ইম্পর্টেন্ট ভার্সিটি অ্যাডমিশন টেস্টেও এই টাইপের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা কিন্তু রাজশাহী বোর্ড 24 একদম রিসেন্ট সালের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুঝছেন রে, বুঝছেন। বি নাম্বার, এই তো সবার আগে কে পারছো দেখি, বি নাম্বারটা সবার আগে দিছো হচ্ছে আরাফাত। হ্যাঁ আরাফাত, তারপরে এই তো সবাই পারছো, ফাহমিদা পারছো, তারপরে আয়েশা পারছো, নিরাপত্তার ছায়া, রিয়া, ওকে জোস।
ওকে, ধন্যবাদ সবাইকে। এই প্রশ্নটা কিন্তু একটু কনসেপচুয়াল, দেখো দুইটা সূত্রের বারবার হেল্প নিয়ে করতে হচ্ছে, একটু বড় এবং একটু তোমাদের প্রথম দেখায় কঠিন লাগতে পারে, বাট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাই তাহলে খুব সুন্দর মতো পেরে যাবা। ওকে আচ্ছা, এই তো সবাই পারতেছো এখন বি নাম্বার, সবাইকে ধন্যবাদ। নেক্সটে আসো ভাইয়া, দেখো টর্কের মাত্রা কি ভাই? টর্কের একটু আগে সূত্র কি শিখলাম, যে টাও ইকুয়াল টু আর ক্রস এফ, একটু আগেই তোমাদেরকে সূত্র শিখেছি, দেখো ওই সূত্র দিয়েই বারবার ইউজ করবো আমরা। তাহলে দেখো আর এর একক কি, আর এর মাত্রা কি ভাই? লেন্থ মানে বড় হাতের এল, আর এফ এর মাত্রা কি? এম এল টি ইনভার্স 2। সো এটাকে আমরা সাজাই লিখি এম এল স্কয়ার টি ইনভার্স 2। দেখছো কৌণিক ভরবেগের মাত্রা কি ছিল? এম এল স্কয়ার টি ইনভার্স 1, আর এখানে এম এল স্কয়ার টি ইনভার্স 2। সো দুইটা একই রকম, ভুল করা যাবে না, জাস্ট একটাতে ইনভার্স 2 একটাতে ইনভার্স 1। সো খ নাম্বারটা কিন্তু রাইট অ্যান্সার। খুবই দুইটাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, দুইটাই ভাইয়া অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, দুইটাই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুঝা গেছে রে? সো কোথায় দেখো আমাদের এটা হচ্ছে টর্ক বা দ্বন্দ্বের ভ্রামক, টর্ক বা দ্বন্দ্বের ভ্রামকের। আর যদি কৌণিক ভরবেগ বলে, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, দেখো আমি একটু নোট করে দেই, কৌণিক ভরবেগের সেম কিন্তু মনে হবে, বাট একটু চেঞ্জ আছে, এম এল স্কয়ার এখানে টি ইনভার্স 1। ওকে মনে রাখবা, মনে রাখবে ভাইয়া, বুঝতে পারছো? মনে রাখতে হবে। নেক্সটে আসো, দেখো টর্কের আমাদের একক কি? একক মাত্রা দুইটাই গুরুত্বপূর্ণ। তাহলে টাও ইকুয়াল টু আর ক্রস এফ, তাহলে আর এর একক কি ভাই? মিটার, আর এখানে কি ভাই? এফ এর একক নিউটন। তাহলে এটাকে সাজাই লেখো নিউটন মিটার, সাজাই লেখো নিউটন মিটার। সো নিউটন মিটার কোথায় আছে বাবা? ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা, এগুলো একদম পান্তা ভাত প্রশ্ন, সবাই পারো, ঠিক আছে? আমার কমেন্টকে যায় না? ও না, আসে তো, এই তো সামির হোসেন, তোমার কমেন্ট তো এই যে, আমি তো এর আগে দেখি নাই ভাইয়া, এখনই প্রথম দেখলাম, সরি। ঠিক আছে, এই তো বি নাম্বার, এই তো সবাই অ্যান্সার করতেছো। বি নাম্বার কেন বাবা? সি নাম্বার হবে। টর্কের একক কি হবে? টর্কের একক কি হবে? নিউটন মিটার। সি নাম্বার। ওকে নিউটন মিটার। ওকে আচ্ছা জোস, এই তো সবাই। ডি নাম্বার মাহি, ডি নাম্বার হবে না বাবা, আমাদের সি নাম্বার রাইট অ্যান্সার হবে। চলো নেক্সটে যাই আমরা। নেক্সটে দেখো কি বলছে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। না পারলে খবর আছে, এই এখনই পড়াইছি, সবাই উত্তর দাও, এখনই পড়াইছি, সবাই উত্তর দাও। কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, দেখো ভরবেগ কিন্তু রৈখিক না, কৌণিক, আবার এখানে পরিবর্তন না, পরিবর্তনের হার। এখনই ভাঙ্গায় ধরে বুঝাইছি, না পারলে ঢিসুম মাইর আছে তোমাদের কপালে আজকে, না পারলে খবর আছে তোমাদের। সবাই বলো তো দেখি ভাইয়া, সবাই বলো। হ্যাঁ আয়সা, বুঝতে পারছি, বি নাম্বারটা আগে দিছো, ঠিক আছে। হ্যাঁ এই তো দ্বন্দ্বের ভ্রামক, সাবাস, ধন্যবাদ। দ্বন্দ্বের ভ্রামক বা এটাকে টর্ক বলা হয়, একই কথা, দ্বন্দ্বের ভ্রামক টর্ক একই কথা। সো টর্কের অপর নাম যে দ্বন্দ্বের ভ্রামক, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, দ্বন্দ্বের ভ্রামক আলটিমেটলি খেয়াল রাখতে হবে। ওকে চলো নেক্সটে চলে যাবো। সামির, বি হবে না, জড়তার ভ্রামক বলে। হায় আল্লাহ, এখনই পড়াইলাম এখনই ভুল করে। দেখো নিচের কোন সম্পর্কটি সঠিক, নাকি সঠিক নয়? প্রশ্ন পড়ার সময় অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে। দেখো সঠিক নয় বলছে, নিচের কোন সম্পর্কটি সঠিক নয়? একটু আগেই দেখলাম ভাই আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনের হার, সো আলটিমেটলি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান। তাহলে দেখো ওইটা দিয়ে আমাকে একটু উত্তর করে দাও দেখি কোনটা হবে। ঠিক আছে, সবাই একটু উত্তর করো দেখি তোমরা পারো কিনা। দেখো কোনটা সঠিক নয় বলো দেখি, কোনটা সঠিক নয়? দেখো আমাদের এই যে গ নাম্বারটা কিন্তু সঠিক নয়, গ নাম্বারটা কিন্তু সঠিক নয়। দেখো ভরবেগের আলটিমেটলি আমরা কি জানি যে ভাই এল ইকুয়াল টু ডি টাও ডিটি, ঠিক আছে। একটু আগেই কিন্তু আমরা শিখছি যে ভাইয়া আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনের হার টর্কের সমান বা দ্বন্দ্বের ভ্রামকের সমান। ওকে বুঝতে পারছো? দেখো এই প্রশ্নটা এভাবে ঘুরে আসতে পারে, এই তো সি নাম্বার, সবাই পারছো, সি নাম্বার। ওকে বুঝতে পারছো সবাই বুঝতে পারলাম রে, সি নাম্বারটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। চলো নেক্সটে চলে যাবো। এই তো সবাই পারছো, ধন্যবাদ। নেক্সটে আসো, দেখো এখানে কি বলছে যে ভাইয়া একটা চাকার ভর 6 কেজি এবং কোনো অক্ষের সাপেক্ষে চক্রগতির ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। দেখো তোমাকে এখানে সেন্টিমিটার একক কনভার্সন খেয়াল রাখতে হবে, সবগুলো নিউটন মিটারে আছে, তার মানে এখানে অবশ্যই তোমাকে কিসে আনতে হবে? মিটারে নিয়ে যাইতে হবে। চলো দেখো কি বলছে, তারপরে চাকাটিকে 3 রেডিয়ান পার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করতে কত টর্কের প্রয়োজন? তার মানে টাও ইকুয়াল টু কি জানি আমরা ভাই? একটা সূত্র জানি না, আই আলফা। টাও ইকুয়াল টু আই আলফা জানি না। তাহলে দেখো এই যে আলফার মান দেওয়া আছে, দেখো ভাই আলফার মান 3 দেওয়া আছে, এখন আই এর মান তোমাকে দেওয়া নাই, আই এর মান বের করতে হবে। তাহলে দেখো আমাদের চাকার জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি ভাই? চাকার জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র কি?
চাকার জড়তার ভ্রামক একটু আগেই তোমাদেরকে ধরে ধরে বুঝাইলাম। জড়তার ভ্রামকের কিন্তু অনেকগুলান কন্ডিশন আছে বাবা, জড়তার ভ্রামকের অনেকগুলান কন্ডিশন আছে কিন্তু। তার মানে দেখো আলটিমেটলি আমাদের কি দেওয়া আছে দেখি, চক্রবর্তী ব্যাসার্ধ যেহেতু দেওয়া আছে, দেখো চক্রবর্তী ব্যাসার্ধ, তার মানে আলটিমেটলি আই ইকুয়াল টু এম কে স্কোয়ার আমরা সবাই জানি। তাহলে এম এর মান কত 6, কে এর মান কত ভাই 30 সেন্টিমিটার, তাহলে 100 দ্বারা ভাগ করো, তার মানে আসতেছে 0.3 তার উপরে স্কোয়ার। সো এটাকে যদি গুণ করো তাহলে আমাদের কত আসবে, 3 3 9, তার মানে 0. আলটিমেটলি 2 ঘর আগে দশমিক 0.09 ইন্টু আমাদের যদি এখানে তুমি 6 এর সাথে গুণ করে দাও তাহলে আমাদের 0.54 আসবে। সো এখন জাস্ট খালি টাউ ইকুয়াল টু আই আলফা, আই আলফার মান বসাই দাও। আই এর মান কত, আই এর মান তো বের করে নিলাম 0.45, আলফার মান কত ভাইয়া 3, এটাকে তুমি যদি গুণ করো তাহলে 1.62 আসবে, 1.62। সো 1.62 কোথায় আছে দেখো, তোমাকে শুভঙ্করের ফাঁকির ফেলার মধ্যে ফেলানোর জন্য গ নাম্বার দিয়ে রাখছে 16.2। সো 16.2 কিন্তু না, 1.62 অর্থাৎ এ নাম্বারটা, অর্থাৎ ক নাম্বারটা রাইট আনসার। এ নাম্বারটা অর্থাৎ তোমার কি ভাইয়া, ক নাম্বারটা রাইট আনসার, ক নাম্বারটাই তো, সবাই পেরে গেছো, ধন্যবাদ। আরে জোস, আরাফাত, ফাহমিদা, তারপরে মুনতাহা, মাহি, আয়শা, আর জোস, সবাই পারছো, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। সো দেখো এইটাও অনেক কনসেপচুয়াল একটা প্রশ্ন, এইটাও তোমার ভার্সিটি এডমিশন টেস্টে ভ্যাটের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, সো এই টাইপের প্রশ্ন ভার্সিটি এডমিশন টেস্টে আসে, এই টাইপের প্রশ্ন ভাইয়া ভার্সিটিতে আসে। চলো, টর্ক, জড়তার ভ্রামক, কৌণিক ত্বরণ এর মধ্যে সম্পর্ক কি, কৌণিক ত্বরণ এর মধ্যে সম্পর্ক একটু আগেই তো শিখলাম যে ভাই আমাদের টাউ ইকুয়াল টু আই আলফা, একটু আগেই তো আমরা একটা সূত্র দেখলাম, টাউ ইকুয়াল টু আই আলফা, টাউ ইকুয়াল টু আই আলফা কোথায় আছে বাবারা, একটু খুঁজে বের করো তো, টাউ ইকুয়াল টু আই আলফা, টাউ ইকুয়াল টু আই আলফা কোথায় আছে, ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট আনসার, ফ্যান্টাস্টিক ভাবে কি বাবা, ঘ নাম্বারটা রাইট আনসার। ওকে, সবাই বুঝলাম রে, ঘ নাম্বারটা আমাদের রাইট আনসার। ওকে, এই তো ডি নাম্বার, ফাহমিদা সবার আগে বলছো, ধন্যবাদ। তো চলো নেক্সটে চলে যাবো। দেখো কেন্দ্রমুখীর জন্য, কেন্দ্রমুখী বলের জন্য কোন সঠিক রাশিমালা কোনটি, তোমাদেরকে কেন্দ্রমুখী বলের একটু আগে শিখাইছি না, সবাই বলো তো একটু, কেন্দ্রমুখী বল একটু আগেই শিখাইছি, কেন্দ্রমুখী বল ওই যে তোমাকে কেন্দ্রমুখী ত্বরণ ভি স্কয়ার ডিভাইডেড বাই আর, তার মানে এফ ইকুয়াল টু এম এ কে বসাই দিয়ে তারপরে ভি ইকুয়াল টু ওমেগা আর, অনেক ক্যালকুলেশন করে সূত্র আনছিলাম, ওই সূত্র দেখছো ডিরেক্ট সূত্র আকারে চলে আসছে দিনাজপুর বোর্ডে 21-এ। সবাই একটু করেন দেখি, সবাই একটু করেন, সবাই একটু করেন, এই তো সবাই বলে কোনটি সঠিক, কোনটি সঠিক, কোনটি সঠিক বলো তো দেখি দ্রুত, কোনটি সঠিক। দেখো একটু আগে আমরা শিখছি কিন্তু যে ভাইয়া এফ সি ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এই ভি কে ওমেগা আর যদি ভাঙ্গাই তাহলে ওমেগা স্কোয়ার ভি ইকুয়াল টু ওমেগা আর, আর স্কোয়ার এখানে আর, এই একটা আর কাটা, তার মানে এম ওমেগা স্কোয়ার আর, এটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের সমীকরণ বা সূত্র। তাহলে এম ওমেগা স্কয়ার আর কোথায় আছে বাবারা, এই তো খ নাম্বারটা, নিচের কোনটা সঠিক, কেন্দ্রমুখী বলের জন্য আমাদের খ নাম্বারটা রাইট আনসার, খ নাম্বারটা রাইট আনসার। এই সোহানা ডি নাম্বার কেন বাবা, খ নাম্বার হবে মুনতাহা, আয়শা, আরাফাত, ফাহমিদা, এই তো সাবাস, ধন্যবাদ, তোমরা ঠিক করছো। ওকে, আচ্ছা চলো নেক্সটে চলে যাবো আমরা। দেখো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, এটা কাজ শক্তি ক্ষমতায় আলটিমেটলি আমি পড়াইছিলাম তোমাদেরকে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ ভাই যখন ঘুরে আলটিমেটলি কোনো সরণই হয় না, সরণ জিরো, তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল টু এফ ডট এস, সরণ শূন্য কাজ শূন্য, তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী বল দ্বারা এইভাবে একটা ব্যাখ্যা করতে পারবা, অথবা তুমি ব্যাখ্যা করতে পারবা যখন বৃত্তাকার পথে বস্তু ঘুরে, যখন যদি বৃত্তাকার পথ থেকে আলটিমেটলি ধরো আমি সুতার প্রান্তে দড়িটা বেঁধে এরকম করে ঘুরাচ্ছে, যদি কোনোভাবে বস্তুটা ছিঁড়ে যায় তাহলে সরণ হবে ঠিক স্পর্শক বরাবর, অলওয়েজ 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সো আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা এই সূত্রও জানি, cos 90 ডিগ্রির মান যদি বসাই দেয় তাহলে কাজ শূন্য। সো দুই ভাবে ব্যাখ্যা করা যায়, 1 নাম্বার 2 নাম্বার, আমি দুইটাই দেখাই দিলাম। এটা মেইনলি খ নাম্বার সিকিউতেও আসে। সো খ নাম্বারে যদি আসে তাহলে তোমরা 2 নাম্বার ব্যাখ্যাটা অবশ্যই দিবা এবং চিত্র অঙ্কন করবা, চিত্র পেন্সিল দিয়ে অঙ্কন করবা, চিত্র কি করবা পেন্সিল দিয়ে অঙ্কন করে তারপরে তোমরা উত্তর করবা, ঠিক আছে। চলো নেক্সটে চলে যাবো, নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাই একটা বালতিতে কিছু পরিমাণ পানি নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে উলম্ব তলে ঘোরানো হচ্ছে, বুঝলাম। ঘূর্ণন কৌণিক গতি কত হলে, কৌণিক গতি তোমাকে বলছে কৌণিক গতি কত হলে বালতি থেকে পানি পড়বে না। দেখো বালতি হতে পানি বের হবে না, এই কনসেপ্টের তোমাকে রৈখিক গতিও বের করতে বলতে পারে, কৌণিক গতিও বের করতে বলতে পারে। সো রৈখিক এবং কৌণিক, রৈখিক এবং কৌণিক, রৈখিক এবং কৌণিক দুইটাই বের করতে বলতে পারে, ঠিক আছে। সো তোমাকে যদি বলে ভাই কৌণিক তাহলে হবে আমাদের √g ডিভাইডেড বাই r, তাহলে g ডিভাইডেড বাই r কোথায় আছে, √g ডিভাইড, দেখো r ডিভাইডেড বাই g না, g ডিভাইডেড বাই r, খ নাম্বারটা খেয়াল রাখতে হবে। আর এইখানে তোমাকে যদি কৌণিক না বলে সেম প্রশ্ন তোমাকে যদি বলতে ভাই রৈখিক গতি কত, রৈখিক গতিতে ঘুরালে যদি বলতে ভাই রৈখিক গতি তাহলে হবে আমাদের √gr,
সো একবার রুটের ভিতরে গুণ অবস্থায়, একবার রুটের ভিতরে ভাগ অবস্থায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। রুটের ভিতরে গুণ অবস্থায়, রুটের ভিতরে ভাগ অবস্থায়, রুটের ভিতরে গুণ অবস্থায়, রুটের ভিতরে ভাগ অবস্থায়, ঠিক আছে? বুঝতে পারছেন? কালকে বলে কোন ইউনিটের ক্লাসে বুদ্ধুরামেরা তোমাদের রুটিন কবে প্রকাশ করে দিয়েছি দেখো। আলটিমেটলি প্রত্যেকদিন রাত 8:30 প্রত্যেকদিন রাত 8:30 তোমার সায়েন্সের ক্লাস হয়, ঠিক আছে? রুটিন অলরেডি পাবলিশ করে দিয়েছি, আমাদের ফেসবুক গ্রুপেও দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, পিন কমেন্ট আকারে বা পিন মেসেজ আকারে, তোমরা সেখান থেকে দেখে নিবা, ঠিক আছে? প্রত্যেকদিন রাত 8:30 সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো ক্লাস হয়, ওকে? সো দেখো বালতি থেকে পানি বের হবে না, কৌণিক √g/r, রৈখিক বললে √gr, গুণ ভাগ খেয়াল রাখবা। দেখো কি বলছে ভাই, একটা গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত হলো, দেখো এটা 100% গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আমাদের এইচএসসি না, এটা ভ্যাটের জন্য গুরুত্বপূর্ণ, ভার্সিটি এডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। দেখো এই প্রশ্নটা অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছিল এবং বোর্ডে বেশ কয়েকবার আসছিল, বোর্ডে ভাইয়া বেশ কয়েকবার আসছিল। দেখো একটা গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত, একটা গাড়ি নিরাপদে, ভাই বাঁকের কনসেপ্ট আসলে তোমাকে ব্যাংকিং কোণ আসবে, কি আসবে ভাইয়া? ব্যাংকিং কোণ কনসেপ্টটা চলে আসবে, ব্যাংকিং কোণ, ঠিক আছে? তো দেখো আমরা যখন বাঁক নেই, ধরো আলটিমেটলি এটা একটা বাঁক, এই গাড়িটা যখন বাঁক নিবে তখন অবশ্যই এখানে অবশ্যই কেন্দ্রমুখী বল কাজ করবে বা ঘর্ষণ বল কাজ করবে। সো আমরা কি জানি কেন্দ্রমুখী বলের সূত্র কি জানি ভাই, mv²/r, এটাকে কেন্দ্রমুখী বল বা ঘর্ষণ বল ফোকাস করবে, ঠিক আছে? সো এখন দেখো আমাদের নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা তোমার কি, নিরাপদে বাঁক নেওয়ার শর্তটা তোমার কি, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো ভাই। সো এই কেন্দ্রমুখী বলের মান, এই কেন্দ্রমুখী বলের মান যত বেশি হবে তত আলটিমেটলি বেশি বেগে বাঁক নিতে পারবে কিন্তু, ঠিক আছে? এই কেন্দ্রমুখী বলটা বা ঘর্ষণ বলটা যত আমরা বেশি নিতে পারবো তত আমাদের নিরাপদে বেশি স্পিডে বাঁক নিতে পারবে, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি আবার এই কেন্দ্রমুখী বলের সর্বোচ্চ মান কত জানো? এটার সর্বোচ্চ মান, এটার সর্বোচ্চ মান কত? এটার সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান হচ্ছে F = আমরা কি জানি, ma বা mg জানি না, বাট যখন আমাদের ঘর্ষণ সংক্রান্ত, ঘর্ষণ রাস্তা যেহেতু আছে তাহলে অবশ্যই ঘর্ষণও থাকবে, সো ঘর্ষণ থাকলে ঘর্ষণ গুণাঙ্ক নিউ, এই কনসেপ্টটা আসে, তাহলে F = আমরা নিউ mg, এটার সর্বোচ্চ মান কি নিউ mg। তাহলে দেখো নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি, নিরাপদে বাঁক নেওয়ার, এটার সর্বোচ্চ মান যেহেতু আমাদের এই নিউ mg, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি হবে যে ভাই fc, এটা সর্বোচ্চ মান আমাদের > নিউ mg আমরা বলতে পারবো, দেখো শর্ত মতে। তাহলে কি শর্ত, ভালো মতো বুঝো ভাই, এটা কিন্তু অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, ঠিক আছে? প্রশ্নটা অনেক জোস একটা কনসেপ্টের। তাহলে দেখো সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান যা আলটিমেটলি আমরা এখন fc এর মান বসাই দেই, mv²/r > নিউ mg। তাহলে দেখো ভাই এখানে m, এখানেও m আছে, কেটে দাও, তাহলে v² > নিউ rg, বা আলটিমেটলি এখানে v > কি করতে পারবো, এই স্কয়ারটা দেখো পাওয়ার আকারে গেলে হাফ হয়ে যাবে, তাহলে নিউ আর জি, আর এই স্কয়ারটা পার করে দিলাম রুট, আর রুট মানেই পাওয়ার হাফ। তাহলে আমাদের ভি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট আনসার। দেখো সরি, আমাদের এ নাম্বারটা রাইট আনসার, ক নাম্বারটা। সবাই বুঝছো রে? সবাই বুঝছো? এই প্রশ্নটা কিন্তু বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, বেশ কনসেপচুয়াল, 100% ইম্পর্টেন্ট, তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষা হুবহু আসতে পারে, আবার এটা কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগরে আসছিল। সো খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাইয়া। আপনাদের সবার কি ক্লিয়ার? আপনাদের সবার কি ক্লিয়ার বলেন দেখি? এই তো সবাই পারছো। এ নাম্বার ফাহমিদা, তারপরে মুনতাহা, আয়শা, মাহি, আরাফাত, আরে জোস। বুঝছো রে? বুঝছো বুঝছো বুঝছো? চলো নেক্সটে যাবো। এই প্রশ্নটা আরো একভাবে আসতে পারে, আমি তোমাদের একটু দেখাই। দেখো এই যে এই প্রশ্নটা দেখো, সেম প্রশ্ন একটু চেঞ্জ। একটা গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? একই প্রশ্ন বাট একটু ঝামেলা আছে। দেখো দেখো এখানে কোথাও নিউ নাই। একটু আগে আমরা শিখলাম যে ভাইয়া v > নিউ আমাদের আরজি, নিউ আরজি পাওয়ার আকারে ছিল হাফ। এখন আমরা ঘর্ষণ গুণাঙ্ক নিউ ইকুয়াল টু কি জানি ভাই? একদম ডিরেক্ট সূত্র, ঘর্ষণ গুণাঙ্ক নিউ ইকুয়াল টু ট্যান থিটা। এটা একদম ডিরেক্ট সূত্র, মুখস্থ রাখতে হবে। এখন নিউ এর জায়গায় ভাই কি বসাই দিতে পারবো? নিউ এর জায়গায় ট্যান থিটা বসাও, তাহলে ট্যান থিটা আরজি পাওয়ার আকারে হাফ। সো কোথায় আছে দেখো তো, কোথায় আছে? চিহ্ন খেয়াল রাখতে হবে কিন্তু। > এটাও এ নাম্বারটা অর্থাৎ ক নাম্বারটা রাইট আনসার, এটাও আমাদের ক নাম্বারটা রাইট আনসার। দেখছো একই প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ, একই প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ। ক্লিয়ার সবার? একই প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ ভাইয়া, একই প্রশ্ন জাস্ট একটু চেঞ্জ। এ খ নাম্বার কেন মাহি? খ নাম্বার কেন বাবা? এটাও ক নাম্বার উত্তর, এটাও ক নাম্বার উত্তর। বুঝা গেছে? একই জিনিস একই জিনিস একই জিনিস, জাস্ট একটু চেঞ্জ করে দিছে। ওকে, নেক্সটে আসো। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংরক্ষিত থাকে কোনটা?
অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে কে? অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত থাকে কে? এটা মনে রাখতে হবে। দেখো সংঘর্ষ দুই ধরনের। সংঘর্ষ কয় ধরনের ভাইয়া? দুই ধরনের। সংঘর্ষ কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ। কারণ স্থিতিস্থাপক সংঘর্ষে কি সংরক্ষিত থাকে, কি সংরক্ষিত থাকে না, এই জিনিসটা তোমাকে সুন্দর মতো মাথায় রাখতে হবে ভাইয়া। সুন্দর মতো মাথায় থাকবে যে ভাইয়া কোনটাতে কি সংরক্ষিত থাকে, কোনটাতে কি সংরক্ষিত থাকে না। স্থিতিস্থাপক সংঘর্ষে গতিশক্তি এবং রৈখিক ভরবেগ, আমি একটু নোট ডাউন করে দিই। দেখো গতিশক্তি প্লাস রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। রৈখিক ভরবেগ, কৌণিক না কিন্তু, রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। আর এখানে শুধু রৈখিক ভরবেগ বা শুধু ভরবেগ সংরক্ষিত থাকে, শুধু ভরবেগ সংরক্ষিত থাকে। তার মানে দেখো আমাদের কি হচ্ছে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে কি হবে? ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা হবে। ওকে, এখন অস্থিতিস্থাপক সংঘর্ষ এবং স্থিতিস্থাপক সংঘর্ষের আরেকটা দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষে আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এখানে বেগ বিনিময় হয়। বেগ বিনিময় হয়। এটা থেকে অলরেডি বোর্ডে একরকম প্রশ্ন আসছিল। দেখো আমি তোমাদের একটু বলে দেই। ধরো আমার এই বস্তুটা স্থির, এই বস্তুটার আলটিমেটলি ইউ এর মান দিলাম আমি 2 ms ইনভার্স 1, ঠিক আছে? এটা হলো দিলাম আমরা হচ্ছে u1 এর মান, এই যে u1 এর মান, আর এটা আমি দিলাম u2 0। এখন আমি বললাম যে ভাই এদের মধ্যে সংঘর্ষ হয়েছে, এই সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে এখন আমার দুইটা আলাদা আলাদা ভাবে ধরো চলতেছে। আলটিমেটলি আমি বললাম যে ভাই u1 ড্যাশ u2 ড্যাশ, এটা ধরো u1 ড্যাশ আবার u2 ড্যাশ। এখন আমাদের u2 ড্যাশের মান কত তোমরা বলতে পারবা কেউ? u2 ড্যাশের মান কত? সবাই একটু চেষ্টা করো দেখি। আমি কি বলছি? সংঘর্ষটা কি রকম হইছে? সংঘর্ষটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমি একটু আগেই বললাম যে ভাই বেগ বিনিময় হয়। তাহলে আলটিমেটলি কি ছিল আমাদের? আমাদের এইটা বের করতে বলবে না, আমাদের বের করতে বলবে u1 ড্যাশ, কারণ আমাদের u1 ড্যাশেরই মান তো দেওয়া ছিল। সো এইটা আমাকে বের করতে যদি বলে তাহলে দেখো এই বস্তুটা, বেগ বিনিময় তো করবে, ঠিকই তো ছিল, সরি u1 ড্যাশ আবার u2 ড্যাশ। এখন তোমাকে বের করতে বলছে u2 ড্যাশ হোয়াট, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি এই বস্তুটার বেগ এই বস্তুতে চলে যাবে। তাহলে দেখো এটা আগে 0 ছিল, এখন হয়ে যাবে এইটা হচ্ছে আগে কত ছিল 2, এটাও 2 ms ইনভার্স 1 এ চলতে থাকবে। বেগটা জাস্ট বিনিময় করে দিবে, ঠিক আছে? বেগটা বিনিময় করে দিবে। আরে আবার 4 শেষ, আরে এত শান্ত, ব্যাটারি চার্জ শেষ, একটু কাউকে বলো তো। এত কাহিনী করলে হয়? একটু ওয়েট করো। খুবই দুঃখিত, চার্জ শেষ হয়ে গেছে, ব্যাটারি শেষ। খুবই দুঃখিত, একটু ওয়েট করেন, খুব দুঃখিত। সো আমরা এখনই চলে আসতেছি, আমরা একদম শেষ পর্যায়ে। কেউ চলে যায় না ভাইয়া, কেউ চলে যায় না ক্লাস থেকে, আমরা শেষ পর্যায়ে আসছি, কিন্তু কেউ চলে যায় না, আমরা শেষ পর্যায়ে আসছি। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, ধৈর্য ধরে থাকো। যারা কষ্ট করবে তাদেরই কিন্তু কেষ্ট মিলবে, অর্থাৎ তাদেরই রেজাল্ট ভালো হবে। যারা কষ্ট করবে না ভাই, পরীক্ষায় কাউকেই কখনো মুখ দেখে উত্তর করা হয় না, ঠিক আছে? চেহারা ভালো হলেই যে তোমরা আলটিমেটলি ভালো রেজাল্ট করবা বিষয়টা এমন না। পরীক্ষায় তোমার মেধা দিয়ে তোমাকে রেজাল্টটা অর্জন করতে হবে, এই জন্য কষ্ট করতে হবে, পড়ালেখা করতে হবে, ক্লাস করতে হবে। ওকে, চার্জ শেষ হয়ে গেছে। ও আচ্ছা, ওকে, সমস্যা নাই। পোলাপাইন অনেক ধৈর্যশীল, সবাই লাইভে আছে এখনো, ধন্যবাদ। তো চলো আচ্ছা, ওকে, দেখো এই যে আমরা চলে আসবো এখনই 1 2 3 এর মধ্যেই চলে আসতেছি। ওকে, চলে এসে পড়েছি। তো সবাই একটু বলেন ক্লিয়ার, সবাই একটু বলেন। শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলাই দিছে না? সবাই একটু বলেন দেখি ভাই, এই প্রশ্নটা ক্লিয়ার? দেখো এই জিনিসটা মনে রাখতে হবে ভাই, স্থিতিস্থাপক কন্ডিশন কি, অস্থিতিস্থাপকের কন্ডিশন কি, বেগ বিনিময় কখন হয়, বেগ বিনিময় কখন হয় না, গতিশক্তি কখন সংরক্ষিত থাকে, রৈখিক ভরবেগ কখন সংরক্ষিত থাকে, এই জিনিসগুলো একটু সুন্দর মতো খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো চলো নেক্সটে চলে যাবো। এটা একদম থিওরি, এইটা মুখস্থ রাখতে হবে ভাই, মুখস্থ রাখতে হবে, মুখস্থর কোনো বিকল্প নাই। নেক্সটে আসেন, দেখেন কি বলছে। বল ও বলের ক্রিয়াকালের গুণফলকে কি বলে? এইটা গত ক্লাসে আমি করাইছিলাম, পার্ট
পার্ট 1-এ করাইছিলাম। যারা পার্ট 1 ক্লাসটা করছেন সবাই একটু আমাকে বলেন দেখি, বল এবং বলের ক্রিয়াকালকে গুণ করলে কি হয়? সবাই একটু বলো দেখি, দেখি কে মনোযোগী স্টুডেন্ট এখানে সব থেকে বেশি। যারা রেগুলার ক্লাস করতেছে, কারা কারা রেগুলার ক্লাস করতেছে আমি কিন্তু এখন ধরতে পারবো, আমি কিন্তু ভাইয়া এখন ধরতে পারবো। একটু বলেন দেখি, বল ও বলের ক্রিয়াকালের গুণফলটাকে কি বলা হয়? এটা কিন্তু আমি পার্ট 1 ক্লাসে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। পার্ট 1-এ আমি তোমাদেরকে ভাইয়া দেখাই দিয়েছিলাম। কেউ বলতে পারবা? কে বলতে পারবা ভাই? আবার কি চলে গেল নাকি? না, ঠিক আছে তো। ওকে, এই তো ফাহমিদা সবার আগে অ্যান্সার করছো, বলের ঘাত। সাবাস, এটা ডিরেক্ট সূত্র ভাই। বলের ঘাত যে ইকুয়াল টু বলা হয় এফটি। ঠিক আছে, ঘাত বলটা কি ছিল? খুব বৃহৎ মানের বল, খুব কম সময়ের জন্য ক্রিয়া করলে ঘাত বল। বাট বলের ঘাতটা কি? ঘাত বল ইনটু বলের ক্রিয়াকাল। ঠিক আছে, সো আমাদের জে ইকুয়াল টু এফটি ডিরেক্ট সূত্র। আবার বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু গত ক্লাসেই শিখছি। সো নেক্সটে যাব আমি। দেখো, বলের ঘাত বলতে কি বুঝায়? বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে রৈখিক ভরবেগ নাকি কৌণিক ভরবেগ? কৌণিক ভরবেগ না বাবা, রৈখিক ভরবেগ। গ নাম্বারটা রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান। রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান কি? রৈখিক ভরবেগের পরিবর্তনের সমান। ওকে, সো শুভঙ্করের ফাঁকি কৌণিক দেখানো যাবে না, ভুল করা যাবে না। কৌণিক আর রৈখিক এইটা খেয়াল রাখতে হবে, কৌণিক আর রৈখিক এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নেক্সটে আসো, বলের ঘাতের একক কি? তাহলে ভাই বলের ঘাতের সূত্র কি? জে ইকুয়াল টু এফটি। তাহলে কি হবে? নিউটন সেকেন্ড। সো নিউটন সেকেন্ড কোথায় আছে দেখো তো বাবা, নিউটন সেকেন্ড গ নাম্বারটা। একক এবং মাত্রা খুবই গুরুত্বপূর্ণ। কোন একক মাত্রা আসবে এটা কেউ বলতে পারবে না, যে কোনো একটা র্যান্ডম একক মাত্রা পরীক্ষায় আসবেই, 100% শিওর থাকো। 25টা এমসিকিউর মধ্যে একটা একক মাত্রা আসবে। তারপরে কোনটা বলের ঘাতের মাত্রার সমীকরণ? কোনটা বলের ঘাতের মাত্রার সমীকরণ ভাইয়া? বলের ঘাতের মাত্রা কোনটা? বলের ঘাতের মাত্রা কোনটা ভাই? তাহলে আমাদের এফটি। তাহলে এফটি এম এল টি ইনভার্স 2 আর এখানে একটা টি, তাহলে এম এল টি ইনভার্স 1। এম এল টি ইনভার্স 1 কোথায় আছে বাবারা? এম এল টি ইনভার্স 1 ক নাম্বার। সো রাইট অ্যান্সার আমাদের ক নাম্বার। বলের ঘাতের মাত্রা খুবই 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 গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ, জিনিসটা খেয়াল রাখতে হবে। নেক্সটে আসো, 10 গ্রাম ভরের একটা বল 100 সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1 বেগে উলম্ব দেয়ালে আনুভূমিকভাবে আঘাত খেয়ে আমাদের একই বেগে ফিরে আসলো। দেখো, যারা আমার গত ক্লাসটা করছে পার্ট 1, আমি কিন্তু শিখাই দিয়েছিলাম, যদি এমনটা হয় যে ভাই আমাদের ভি বেগে যাচ্ছে, ধরেন v1 বেগে যাচ্ছে, আবার v2 বেগে ফিরে আসছে, তাহলে বলের ঘাত যদি বের করতে বলে, বলের ঘাত কত হবে? তাহলে যে ইকুয়াল টু আমরা সূত্র শিখছিলাম ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে এম ভি মাইনাস ইউ সূত্র শিখছিলাম। বাট আমি যদি বলতাম, আমাকে যদি বলা হইতো যে ভাই একটা বেগে গেছে আর একটা বেগে ফিরে আসছে, তাহলে আমি কি বলতাম? ডিরেক্ট প্লাস করে দিতাম না? গত ক্লাসেই কিন্তু শিখাইছি। ঠিক আছে, সো দেখো আলটিমেটলি এই সূত্রটা আমরা কিভাবে পাই? যে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, তার মানে জে ইকুয়াল টু এফটি ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ইকুয়াল টু আমরা এম ডেল ভি লিখতে পারবো, আবার ইকুয়াল টু ডেল পি লিখতে পারবো। এটা কিন্তু গত ক্লাসে আমি তোমাদেরকে খুব সুন্দর মতো দেখাই দিয়েছিলাম। ওকে, সো সেইখান থেকে আমি সূত্রটা নিয়েছি, বাট এখানে মাইনাসের জায়গায় প্লাস করছে কেন? কারণ আমি তোমাকে শর্টকাট শিখাইছিলাম যে ভাই একটা বেগে গেছে আর একটা বেগে ফিরে আসছে, একটা বেগে গেছে আর একটা বেগে ফিরে আসছে, তাহলে তোমরা আলটিমেটলি প্লাস করে দিবা। এখন কথা হচ্ছে যে ভাই এখানে গ্রাম আছে, এখানে আবার সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স 1, এটা কি একক কনভার্সন করবো কি করবো না? দেখো, আমাদের কিন্তু তোমাকে ডাইন সেকেন্ড আলটিমেটলি এককে আনতে বলছে, তার মানে অবশ্যই অবশ্যই একক কনভার্সনের কোনো দরকার নাই। তাহলে দেখো এখানে মান বসাই দাও। এম এর মান কত ভাই? 10। ভি এর মান কত ভাই? 100 সেন্টিমিটারই থাকুক, সমস্যা নাই। ফিরে আসছে একই বেগে মানে 100 এটাও, তাহলে এখানে কত? 200 আর একটা শূন্য, তার মানে 2000। তার মানে ফ্যান্টাস্টিক ভাবে ঘ নাম্বারটা রাইট অ্যান্সার। কে কে পারছো রে? গ নাম্বার। 1000 কেন বাবা? 1000? হায় আল্লাহ, একজনও ঠিক করতে পারো নাই, সবাই ভুল করছো, এটা কোনো হইল? সবাই ভুল করছো। তার মানে আপনারা কিছুদিন আগেই, একদিন আগেই ক্লাস নিছি আমি, পার্ট 1 ক্লাস, এখনই ভুলে গেছেন। তাহলে এইচএসসি পরীক্ষার সময় কি করবেন? মনোযোগী হইতে হবে, এক জিনিস বারবার করে রিভিশন দিতে হবে, ভুল করা যাবে না ভাইয়া, ভুল করা যাবে না। ওকে, ভুল করা যাবে না। ওকে, ডি নাম্বার। এই তো ফাহমিদা, ধন্যবাদ। পরে ঠিক করছেন, প্রথমে ভুল করছেন। ওকে, চলো নেক্সটে চলো। দেখো নেক্সটে কি বলছে, এটাই আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন, এবং এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তোমার এইচএসসি দেখো রিসেন্টলি বরিশাল বোর্ডে আসছিল 24-এ, এবং এটা ভার্সিটি এডমিশন টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো এইখানে আমাদের উচ্চতর গণিতের হেল্প নিতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। দেখো এখানে কি বলছে, কোন বস্তুর উপর প্রযুক্ত বল এফ
এর সমীকরণ দেওয়া আছে, কোনো মান দেওয়া নাই কিন্তু। টি স্কোয়ার প্লাস টি প্লাস 2 হলে ইনিশিয়াল সময় টি আই 1 সেকেন্ড হতে ফাইনাল সময় টি এফ 2 সেকেন্ড সময়ের মধ্যে প্রযুক্ত বলের ঘাত কত? ঠিক আছে, বলের ঘাত তোমাকে বের করতে বলছে ভাইয়া। কি বের করতে বলছে? বলের ঘাত বের করতে বলছে। ওকে, এখন বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। সো আমরা দেখো একটা ডিরেক্ট সূত্র শিখবো। ডেল পি ইকুয়াল টু লেখা যায় ইন্টিগ্রাল, এখানে হচ্ছে টি আই, এখানে হচ্ছে টি এফ। ঠিক আছে, এখানে হচ্ছে টি এফ, আর এখানে আলটিমেটলি এফ কে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিতে হবে। ঠিক আছে, এটা ডিরেক্ট সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। তাহলে বলের ঘাত মানেই ভরবেগের পরিবর্তনের সমান। আবার ভরবেগের পরিবর্তনের একটা কিন্তু সূত্র, আমরা এটা ডিরেক্ট সূত্র মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। তাহলে দেখো বলের ঘাত, বাট আমরা চাইছে বলের ঘাত, বাট বের করতেছি কি ভরবেগের পরিবর্তন, কারণ আমরা জানি বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। সো এখন দেখো এটাকে ইন্টিগ্রাল টি আই মানে কত 1 সেকেন্ড, টি এফ মানে 2 সেকেন্ড, ফাইনাল ইনিশিয়াল বসাই দিলাম। ডি এফ টি, এফ এর সমীকরণটা বলো, যে টি স্কোয়ার প্লাস টি প্লাস 2, এটাকে আমাকে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ভাই ইন্টিগ্রেশনের সূত্র কি জানি আমরা, যে ভাই এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এটা সবাই জানি আমরা, তাই না? সো এখন বসাই দাও, সূত্র বসাই দাও। তাহলে দেখো আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2t পাবো আমরা, তাই না? তাহলে এখানে এখনো লিমিটের মান কাজ কিন্তু করি নেই। তাহলে লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট 2। তাহলে এখন আমরা কি করব? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট কত? 2 কিউব ডিভাইডেড বাই 3 প্লাস 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 2 ইন্টু 2। আপার লিমিট শেষ, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। তাহলে লোয়ার লিমিট করো, লোয়ার লিমিট তাহলে 1, তার মানে 1 ডিভাইডেড বাই 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2। এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। সবাই একটু ক্যালকুলেট করে আমাকে উত্তর বলেন দেখি। সবাই একটু ক্যালকুলেট করে আমাকে উত্তর বলেন। সবাই একটু ক্যালকুলেট করে ভাইয়া আমাকে একটু উত্তর বলেন দ্রুত। দেখেন এটা যাদের উচ্চতর গণিত ইন্টিগ্রেশন যারা ফাঁকি মারছেন তাদের একটু অসুবিধা হবে বুঝতে। সো দেখেন এটাকে ক্যালকুলেট করলে অ্যান্সার, এই তো মাহি সবার আগে করছো, ধন্যবাদ। বি নাম্বার আসবে, 5.83 চলে আসবে। সবাই একটু বলো তো দেখি বুঝছো কিনা। আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি এবং বেসিক সূত্রটাও তোমাদেরকে বলে দিচ্ছি কিন্তু। সো এটা কি করতে হবে? অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে, আমাদের উচ্চতর গণিতের হেল্প নিতে হবে। ওকে, উচ্চতর গণিত হেল্প নিতে হবে। এই তো সবার আগে মাহি পারছো, ইস্ট আর ওয়েস্ট, মুন্না ভাইয়া বেস্ট, জোস, ধন্যবাদ। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি, আমি বেস্ট না, বেস্ট বলা ঠিক হবে না, ঠিক আছে? আমরা যারা অনলাইন এডুকেশন বা অফলাইন এডুকেশন অর্থাৎ এডুকেশন সেক্টরে কাজ করতেছি তারা কিন্তু সবাই ভালো ভাই। ধরো আমি আই এডুকেশন প্ল্যাটফর্মে পড়াচ্ছি, আরও বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াই, আবার হচ্ছে আলটিমেটলি অন্যরা অন্যান্য প্ল্যাটফর্মে পড়াচ্ছে, আমার থেকে সিনিয়র জুনিয়র বন্ধু সবাই আছে এবং সবাই সবার সর্বোচ্চ দিয়ে পড়ায়। এক একজনের পড়ার স্টাইল এক এক রকম হয়তো, বাট সবাই চেষ্টা করে ভালো পড়ানোর জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে তোমাকে কাকে ভালো লাগবে, তুমি যেভাবে বুঝো সেইভাবে যদি একটা টিচার তোমাকে বুঝায় তাহলে তোমার ভালো লাগবে। এখন আমি যেভাবে বুঝাচ্ছি তোমার ভালো লাগছে, এই জন্য মুন্না ভাইয়া অনেক সুন্দর পড়াচ্ছে। বাট এইভাবে তুলনা করতে গিয়ে কাউকে ছোট করবো না কখনোই, ঠিক আছে? একটু উপদেশ দেই তোমাকে, অনেক তো পড়াইলাম। কাউকে বলবা না যে ভাই আপনি খারাপ পড়ান, অমুক ভাইয়া ভালো পড়ায়। সবাই ভালো পড়ায় ভাই, সবাই যোগ্যতা সম্পন্ন, নিজের যোগ্যতা দিয়েই কিন্তু এখানে আসছে। টিচিং প্রফেশনে কেউ একদিনে হুট করে টিচার হয়ে যায় না, এটা কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। তোমরা কিছুদিন পর ভার্সিটিতে আসবা, চান্স পাবা, দেন তোমাকে আলটিমেটলি এইগুলোর সাথে পরিচয় হবা যে কিভাবে একটা কোচিংয়ে ক্লাস পাওয়ার জন্য কত স্ট্রাগল করতে হয়। সো ব্যাপারটা হচ্ছে সবাই স্ট্রাগল করে এখানে আসে, সবাই নিজের যোগ্যতাটা প্রুফ করার পরে কিন্তু এখানে দাঁড়ায়, সবাই ভালো পড়ায়। এখন কথা হচ্ছে সবার এক একজনের পড়ার স্টাইল এক এক রকম। সো আমি চেষ্টা করি আমার যতটুকু জানা আছে, আমি যতটুকু এখনো, ভাই তোমরা কতটুকু পড়ো তোমাদের থেকে তুলনামূলক মাঝে মাঝে দেখা যায় যে আমরা টিচাররা বেশি পড়ি, কারণ আমি যত পড়তে পারবো, আমি যত বই অ্যানালাইসিস করতে পারবো, তত তোমাকে ভালো মতো শিখাইতে পারবো, তত তোমাকে নতুন নতুন জিনিস শিখাইতে পারবো, ঠিক আছে? সো আমরা নিজেরাও এখনো তোমাদের থেকে অনেক সময় বেশি পড়ি, ঠিক আছে? বই নিয়ে বসে থেকে যে আচ্ছা দেখি কি অবস্থা, আলটিমেটলি কোন বইয়ে কীরকম ভাবে উপস্থাপন করছে, কোনটা তোমাদের জন্য সুবিধা হবে, কীভাবে বুঝাইলে তোমরা আলটিমেটলি কম সময়ের মধ্যে ভালো মতো বুঝতে পারবা এবং কনসেপ্টটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এখন কথা হচ্ছে যেই টিচারটা বেশি পরিশ্রম করে, ধরো বেশি পড়ালেখা করতেছে, বেশি অ্যানালাইসিস করতেছে, সে অবশ্যই মার্কেটে সবার থেকে এগিয়ে থাকবে এবং সে তুলনামূলক খুব দ্রুত তোমাদের আলটিমেটলি মধ্যে সাড়া ফেলতে পারবে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সবাই ভালো, সবাই ভালো, কিন্তু মুন্না ভাইয়ার তোমরা এতটুকু নিশ্চিত থাকবা সবসময়, তোমাদের মুন্না ভাইয়া
মুন্না ভাইয়ের জায়গা থেকে যত দূর পরিশ্রম করা যায় আমি আমার একদম ম্যাক্স লেভেল পর্যন্ত পরিশ্রম করে এখানে দাঁড়াই, তোমাদের সামনে কথা বলি যে না, আমার স্টুডেন্টরা যাতে আলটিমেটলি সব থেকে ভালো সার্ভিসটা পায়। ওকে, আচ্ছা, সবাই বুঝতে পারছো রে? সো এখন বলো সবার ক্লাস কেমন লাগলো? এখন বলো তো দেখি ভাইয়া, সবার ক্লাস কেমন লাগছে? সবাই বলেন যে ভাইয়া ক্লাস কেমন লাগলো আপনাদের। সবাই বলেন যে ভাইয়া ক্লাস কেমন লাগলো আপনাদের। সবাই বলেন ক্লাস কেমন লাগলো। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আমি পিডিএফটা সেভ করতে থাকি। পিডিএফটা পেতে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে। সো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান টেলিগ্রাম গ্রুপে, তাহলে পিডিএফ পেয়ে যাবেন। ওকে, কি হইল? সবাই একটু বলেন ক্লাসটা আপনাদের কেমন লাগলো। আমাদের আজকে আলহামদুলিল্লাহ ক্লাস শেষ হয়ে গেছে। আমাদের নিউটনিয়ান বলবিদ্যা কিন্তু শেষ। এরপরে নেক্সটে আমরা পর্যায়বৃত্ত গতি অধ্যায়টা শুরু করব। নিউটনিয়ান বলবিদ্যা আমাদের শেষ। কি হইল? আচ্ছা, যাই হোক, এইভাবেই সেভ করি, সমস্যা নেই। সবাই একটু বলো যে ক্লাসটা কেমন লাগলো। সবাই 100% বুঝছো কিনা? আমাদের নিউটনিয়ান বলবিদ্যা শেষ আলহামদুলিল্লাহ, 2টা ক্লাসের মধ্যে পুরোটাই শেষ করে দিছি। এরপরে আমরা পর্যায়বৃত্ত গতি, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা শুরু করব। ওকে, আপনাদের অনেক সুন্দর, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার তোমাদের সঙ্গে খুব দ্রুতই লাইভ ক্লাসে দেখা হবে রুটিন অনুযায়ী। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।